দুপুরে কলেজ থেকে বাসায় আসলাম, তারপর কম্পিউটার রুমের দিকে গেলাম। দরজায় ফিঙ্গারপ্রিন্ট সহ আরো কয়েকটা সিকিউরিটি দিয়ে লক করলাম। তারপর ভিতরে ঢুকতেই আমার প্রিয় বিড়ালটি কাছে আসলো, কিন্তু মনে হচ্ছে একটু ভয় পেয়ে আছে। কিন্তু এমন ভাবে কেন ভয় পেয়ে আছে বুঝলাম না। তখনই চোখ পড়লো কম্পিউটারের দিকে চোখ পড়তেই মনে মনে হাসলাম, কারণ কম্পিউটারের নোটিফিকেশন সিস্টেমে অন্যরকম একটা ইমোজি দিয়ে রাখছি, যেটা দেখতে একটু ভুতুরে টাইপের। আমার নিজের নিরাপত্তার জন্য এটা দিয়ে রেখেছি, যাতে কেউ চাইলেও সহজে আমার ইনফরমেশন না নিতে পারে। আর দেরি না করে কম্পিউটার সিস্টেম অন করলাম, তারপর নিজের একটা ফেভারিট গান প্লে করলাম। গানটা শুনতে শুনতে ডার্ক ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন আমার কাজ হলো সমস্ত অপরাধীদেরকে খুঁজে দেখা। আমার বাবা ছোটবেলা থেকে শুধু একটা জিনিসই বলতো, যদি আমার সামনে কোনো অপরাধ ঘটে তাহলে যেন থেমে না থাকি, যদি পারি তাহলে অপরাধীদেরকে সমূলে নিপাত করে দেব। সেটা ভেবেই সবসময় এগোতে থাকি। তখনই চোখ পড়ল একটা কনভারসেশনের দিকে। এটা মনে হচ্ছে কারো প্রাইভেট মেসেজের মধ্যে থাকতে হয় না, তাই বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু মেসেজগুলোর সিক্রেট কোডগুলোর দিকে নজর পড়তেই তো আকাশ থেকে পড়লাম। একটা মেয়ে একটা প্রাইভেট গ্রুপের সাথে কথা বলছে, দেশের কোনো একটা গুরুত্বপূর্ণ সার্ভার হ্যাক করার চেষ্টা করছে। এবার নিজের মন বলে উঠল, এদেরকে সম্পূর্ণ নিপাত করতে হবে। এরা দেশের নাগরিক হয়ে নিজের দেশের সাথে বেইমানি করছে, সরকার অবধিও জানতে পারে নাই এসব বিষয়ের কথা। যাই হোক, আমি সব ভাবতে ভাবতে ওদের সমস্ত কথা শেষ হয়। মেয়েটার নাম বের করে নিলাম। নামটা খুব মিষ্টি, মেয়েটার নাম রুহি। নামটা তো ভালো, কিন্তু কাজটা ভালো না। তারপর ওদের কনভারসেশনগুলো কপি করে নিজের পেন ড্রাইভে রেখে দিলাম, যাতে করে ওদের এই দুর্বল জায়গাতে আঘাত করতে পারি। অনেক সময় ধরে চেষ্টা করলাম ওদের ভাষাগুলো বোঝার জন্য, 90% বাদে একটা জিনিসও বুঝতে পারলাম না। তাই অপর প্রান্তে থাকা সাজিদকে কল দিলাম। হ্যালো সাজিদ, কেমন আছিস তুই? আমি অনেক ভালো আছি। তোর কি অবস্থা? আর হঠাৎ করেই ফোন করলি যে, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা না হলে কি তোর কাছে এমনি ফোন করি? আচ্ছা শোন, আমি একটা সিক্রেট কনভারসেশন দেখেছি। এটা অনেকগুলো কোডের মাধ্যমে করা হয়েছে। আমি 90% বুঝতে পেরেছি, কিন্তু আর একটাও বুঝতে পারছি না। তোকে দেখ, কোডগুলো পাঠিয়ে দিয়েছি, দেখে বল কিছু বুঝতে পারিস কিনা। ওকে, আমি দেখছি। হ্যাঁ, এটা খুব শর্টকাট কয়েকটা সিক্রেট মেসেজ। যারা একেবারেই এই লাইনে নতুন তারা কিছুতেই বুঝতে পারবে না। আর এইটা অন্য কোনো গ্রুপের কনভারসেশন। আমরা যাদের হয়ে কাজ করি, অর্থাৎ এনএসআই, এটা হয়তো তাদেরই কিছু সিক্রেট মেসেজ। তারা হয়তো আমাদেরকে না জানায় কিছু করতে চাইছে। তাই এখন আমাদের উচিত এটা থেকে সরে আসা, না হলে আমরা কোনো ফাঁদে পড়ে যাব। আমি নিশ্চিত হয়েই তোকে বলেছি, এটা কখনো আমাদের এনএসআই এর মেসেজ হতে পারে না। আমি আমাদের সংগঠনের সবগুলো কোডিং জানি। যদি তারা কোনো কাজ করতো তাহলে আমি অবশ্যই জানতাম। কিন্তু এই মেসেজগুলোর কোডিং দেখ, তারা দেশের নিরাপত্তার সার্ভার হ্যাক করে একজনকে মারতে চাইছে। তারা এই কাজের জন্য একটা মেয়েকে হায়ার করেছে। তুই আমার একটা কথা শোন মাহফুজ, এসব ঝামেলায় নিজেকে জড়াস না। এসব আমাদের দেখে কী লাভ বল? আমরা যে কাজ করি সেই কাজ থেকে তুই অন্য পথে চলে যাচ্ছিস। দেখ, কে কাকে মারলো সেটা দেখে আমাদের লাভ কি? আমরা আমাদের জীবনটাকে উপভোগ করি, এটাই আমাদের জন্য বেটার হবে। তুই একটা কাজ কর, ওখান থেকে লগ আউট করে বের হয়ে যা। আর এমনভাবে থাক যে আমরা কিছুই জানি না। আমি সেটা করতে পারবো না সাজিদ, কারণ আমি ওদের কনভারসেশনগুলো কপি করে রেখে দিয়েছি। ওই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করেছিস সেইটা? দেখ সাজিদ, এটার সাথে একজন নির্দোষ মানুষের জীবন জড়িয়ে, আর তাকে এরা মারতে চাইছে, যেহেতু তারা দেশের সার্ভার হ্যাক করার চেষ্টা করছে। আর এটার জন্য কাউকে মারার চেষ্টা করছে, সে তো লোকটা একেবারে নির্দোষ। এখন তুই বল যে আমাকে সাহায্য করতে পারবি কিনা। আমার আর কি বলার আছে? ঠিক আছে, তোকে আমার সবটুকু দিয়েই সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, আবার পরে কথা হবে। সাজিদের সাথে কথা বলা শেষ করতেই তার আম্মু ডাক দিল। তাড়াতাড়ি কম্পিউটার অফ করে রুম থেকে বের হলো। হ্যাঁ আম্মু, বলো, ডাকছো কেন? সেই যে কলেজ থেকে আসছিস আর কোনো খবর নাই। তোর এই কম্পিউটারের সামনে বসে কি করিস বলতো? তাড়াতাড়ি খেতে আয়। হ্যাঁ আম্মু, আসতেছি। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দিতেই মনে নাই। আমি মাহফুজ, বর্তমানে পড়ালেখা করি। বাবা মায়ের একমাত্র সোনার টুকরো, রূপার টুকরো, তামার টুকরো ছেলে। যাই হোক, বাকি সব কিছু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এক দৌড়ে আম্মুর কাছে চলে আসলাম। এই যে আম্মু, এবার আমাকে খাইতে দাও। হ্যাঁ, টেবিলে বস,
আমি খাবার দিচ্ছি। খাবারগুলো খেয়ে রুমে চলে আসলো মাহফুজ। রাতের দিকে আরও কিছু কাজ করে ঘুমিয়ে গেল। সকালে উঠে কম্পিউটারটা অন করলো। কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে মাহফুজ অবাক হয়ে গেল, কারণ তার কম্পিউটারটা পুরো কালো হয়ে গেছে। এটা কি হলো? আমার কম্পিউটার হঠাৎ করে কালো হয়ে আছে কেন? মাহফুজ এটা নিয়ে ভাবছে, আর তখনই কম্পিউটারের সিস্টেম অন হয়ে গেল। কিন্তু এটা এখন আর তার নিজের কন্ট্রোলে নেই, সেটা খুব ভালো করেই বুঝতে পারছে সে। হঠাৎ করে স্ক্রিনে একটা মেসেজ আসলো, আমাদের তথ্যগুলো দিয়ে দাও। কথাটার মাথা মুন্ডু বুঝতে না পারে মাহফুজ। সে মনে মনে ভাবতে লাগলো, কে আবার কার তথ্য নিয়ে নিল? মানে আমি আবার কার তথ্য নিয়ে নিলাম? কে মেসেজটি করেছে সেটা দেখার জন্য মাহফুজ তার তৈরি সার্ভারটা অন করলো। মেসেজটাকে দিয়েছে সেটা সার্চ করতেই দেখলো সেই রুহি নামের মেয়েটা তার কম্পিউটার নিজের দখলে করে নিয়েছে। ব্যাপারটা কি হলো, মেয়েটা জানলো কিভাবে যে মাহফুজ ওদের ডাটা নিয়েছে? না, আমাকে মেয়েটার সাথে কথা বলতে হবে খুব সাবধানে, যাতে ওর থেকে তথ্যগুলো নিতে পারি। চিন্তায় পড়ে গেল মাহফুজ। তারপর মাহফুজ রুহি মেয়েটাকে মেসেজ করলো, আচ্ছা, আমি যে তোমার তথ্যগুলো নিয়েছি সেটা তুমি কিভাবে জানো? আমি কিভাবে জানি সেটা বলছো? আমাকে হাসালে তুমি। এটা জানতে কি আমার সময় লাগে ভেবেছো? কালকেই তো তোমার কম্পিউটার হ্যাক করেছি, তারপর দেখলাম তুমি অ্যাক্টিভ নাই, তাই কিছু বলি নাই। এখন ভালো করে বলছি, ভালো ছেলেদের মতো আমার তথ্যগুলো ফেরত দিয়ে দাও, না হলে তোমার কম্পিউটার সিস্টেম পুরোটাই আমার দখলে নিয়ে নিব। আমাকে এখনও চিনতে পারো নাই, কেবল ভালো করে কথা বলা শুরু করেছি। এই শোনো, তোমার সাথে আমি কিছু করতে চাচ্ছি না, তবে এটুকু বলছি যে তুমি যে কাজটি করতে যাচ্ছ ওই বাজে সংস্থার সাথে, সেটা মোটেও ঠিক না। তুমি নিজের দেশের এত বড় ক্ষতি কিভাবে করতে পারো? আমি কি করব আর না করব সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, এতক্ষণ ধরে অনেক ভালোভাবে কথা বলেছি তোর সাথে, কিন্তু এখন তুই তোর সীমা অতিক্রম করে ফেলেছিস। যতক্ষণ না তুই আমার তথ্যগুলো দিবি ততক্ষণ তোর পুরো কম্পিউটার সিস্টেম আমার দখলে। তুই এখন থেকে কোনো কাজই করতে পারবি না। তবে একটা ইনবক্স ওপেন করে রাখছি, যখন সেখানে তথ্যগুলো দিবি অটোমেটিক তোর কম্পিউটার ঠিক হয়ে যাবে। বলে রুহি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। মেয়েটা হঠাৎ করে তুই তাকারেই শুরু করে দিল। তারপর কিছু না বলেই মাহফুজের সব কিছু ওর দখলে করে নিয়েছে। তার মাথাটা তো পুরোই গরম হয়ে গেল। ওই শয়তান মাইয়া তার কম্পিউটার হ্যাক করে নিয়েছে। মাহফুজ তার নিজের মনে মনে বলতে লাগলো, ওই ছেমড়ি তো আর জানে না যে হ্যাকিং এর গুরু কেডা। দাঁড়া ছেমড়ি, একটু ওয়েট কর, দেখ কম্পিউটার সিস্টেম কেমনে ফিরিয়ে নিয়ে আসি। তারপর মাহফুজ তার ডার্ক ওয়েব সার্ভারটা অন করলো। প্রায় 10 মিনিটের মধ্যে সব কিছু ফিরিয়ে নিয়ে আসলো। তারপর রুহির সমস্ত সিকিউরিটি অফ করে নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে রুহি মাহফুজের কম্পিউটার সিস্টেম লক করে দিয়ে খুশি হয়ে বসে আছে। ঠিক তখনই প্রাইভেট গ্রুপটা রুহিকে মেসেজ করলো। প্রাইভেট হ্যাকার গ্রুপটার নাম হলো এনজিও। রুহি তখনই মেসেজ অপশানে চলে গেল। হ্যালো রুহি, তোমার কাজ কত দূরে এগোলো? স্যার, আমাদের এই কনভারসেশনগুলো একটা ছেলের কাছে চলে গেছে। রুহি, এটা কিভাবে হতে পারে? আমাদের এত সিকিউরিটি মেসেজ কোডগুলো কিভাবে তাদের কাছে যেতে পারে? আমাদের কোডিং সিস্টেমগুলোর মধ্যেও সে কিভাবে প্রবেশ করতে পারে? স্যার, সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের তথ্যগুলো আরও একজনের কাছে ট্রান্সফার হয়েছে। আমার মনে হয় এটা এনএসআই এর কোনো টিম মেম্বারের কাজ। ওরা প্রায় সারাদিন কম্পিউটারের সামনে বসে প্রাইভেট সার্ভারগুলো খুঁজে দেখে আর সেগুলোর সিস্টেম হ্যাক করে নিয়ে দেশের জন্য কাজ করে। সেটা হলে তো আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। এই দেশটাকে আমাদের নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। এই দেশের একজন কর্মকর্তার জন্য আমি আমার কাজ থেকে বিতাড়িত হয়েছি। আমার পুরো টিমের বাইরেও তোমাকে আমি নিয়েছি, যাতে আমার কাজটা তোমাকে দিয়ে বিশ্বাসের সাথে করাতে পারি। যেভাবেই হোক তথ্যগুলো আমার ফেরত চাই। দরকার হলে আরো সিস্টেম জোগাড় করো, আর কাজ না হলে ওই ছেলেটাকে ট্রাক করে মেরে দাও। ওর ঠিকানা জোগাড় করো। যে কোনো মূল্য আমার এই তথ্যগুলো ফেরত চাই। ইয়েস স্যার, আমি দেখছি কি করা যায়। আমার সর্বোচ্চ চেষ্টা করব, তবে আপনিও কাজ করুন, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। তারপর রুহি অফলাইনে চলে আসে। এদিকে মাহফুজ ওর মায়ের ডাকে ঘুম থেকে জেগে ওঠে। তারপর আস্তে আস্তে চোখ দুইটা খোলে। তার সামনেই ওর আম্মুকে দেখতে পায়। কি হলো আম্মু, এমন করে ডাকছো কেন? একটু কি শান্তিতেও ঘুমোতে দিবে নাকি? আমার আরামের ঘুমটা নষ্ট করে দিলে তো। হ্যাঁ, আমি তো তোর ঘুম সবসময় নষ্ট করে দেই। ঘড়ির দিকে তাকিয়েছিস যে এখন কয়টা বাজে? পুরো 9:30 বাজে।
আর মাত্র আধ ঘন্টা পরে তোর কলেজের তো দেরি হয়ে যাচ্ছে। মাহফুজ তার আম্মুর মুখে সময়ের কথা শুনে লাফ দিয়ে উঠল আর বলল, আরে বলো কি আম্মু, আজকে আমার এত দেরি হয়ে গেছে, তুমি আগে ডাক দিবে না আমাকে? দেখি সরো তো এখন। মাহফুজ তার আম্মুকে সরিয়ে দিয়ে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিল। রেডি হয়ে নিয়ে কলেজে চলে গেল ও। কলেজে তার বেস্ট ফ্রেন্ড তাহসিন বড় গাছটার নিচে বসে আছে। মাহফুজ ওর কাছে গেল আর বলল, কিরে তুই এভাবে বসে আছিস কেন? তো কি করব তুই বল, প্রত্যেকদিন তো তোর সাথে গল্প করে তারপর একসাথে ক্লাসে যাই। তো আজকে কলেজে এসে দেখি তুই আসিস নাই, মনে করলাম চলে আসবি, কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি, তোর দেখা মিলল না। তুই তো আবার রাজপুত্র, তোর আসতে দেরি হয়। এই রে মনু, আজকে সত্যিই দেরি হয়ে গেছে। গুলুগুলু রে, তুই আমার জন্য বতে আতিস তাই না? আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম রে, ওই জন্য দেরি হয়ে গেছে। হা হা হা, হইছে, তুই আসছিস এই আমার জন্য যথেষ্ট। আচ্ছা চল এখন ক্লাসে যাই, ক্লাসের সময় প্রায় হয়ে গেছে। ও হ্যাঁ আচ্ছা চল, আজকে ভালো করে ক্লাস করবো আর সব ক্লাস করাবো। দুজনে মিলে ক্লাসে চলে গেল। কয়টা ক্লাস করে দুজনে বাইরে চলে আসলো। দুপুরের দিকে অনেক ক্ষুধা লেগে গেল ওদের, তাই মাহফুজ তাহসিনকে নিয়ে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিল। কলেজ শেষ হলে বাসায় চলে আসলো। তারপর রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমের দেশে চলে গেল। ওদিকে রুহি নিজের কম্পিউটার অন করে মাহফুজের কম্পিউটার সিস্টেম লগ ইন করলো, কিন্তু পাসওয়ার্ড দিলে বারবারই অ্যাক্সেস ডিসলাইন হতে লাগলো। কিছুতেই পাসওয়ার্ড কাজ করতে পারলো না। রুহি বুঝে গেল যে মাহফুজ কম্পিউটার সিকিউর করে ফেলেছে। রুহির মাথায় তো আকাশ ভেঙে পড়ল, কারণ রুহি যে সিস্টেম লক দিয়ে রেখেছিল সেটা কোনো প্রো হ্যাকারের পক্ষেও লক খোলা পসিবল ছিল না। শুধুমাত্র ড্রাগ সাইবার হ্যাকার কিংয়ের পক্ষেই লকটা খোলা সম্ভব। এবার রুহির টনক নড়ে গেল। তাহলে কি ছেলেটা হ্যাকার কিং, নাকি কোনো হ্যাকার কিংয়ের আন্ডারে কাজ করে? রুহির মাথায় কিছুই কাজ করছে না। এবার কম্পিউটার অন করে সর্বপ্রকার চেষ্টা করতে লাগলো মাহফুজের কম্পিউটার হ্যাক করার জন্য। ঘুম থেকে একেবারে সন্ধ্যায় উঠল। তারপর তার আব্বু আম্মুর রুমে চলে গেল। দেখলো তার আব্বু বাসায় চলে আসছে। আরে আব্বু, তুমি বাসায় কখন আসলে? এই তো একটু আগেই বাসায় আসছি। তুই একদম ঠিক সময়ে চলে আসছিস। তুই না আসলে একটু পরে আমিও তোকে ডাকতে যেতাম। কাছে এসে বস, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ আব্বু ঠিক আছে, এই যে বসলাম। তুমি কি বলবে এবার বলো। আচ্ছা শোন, আমার অফিস থেকে অর্ডার আসছে, আমাদের আবার ট্রান্সফার হতে হবে। আর জায়গাটা খুব ভালো, আশা করি তোরও খুব ভালো লাগবে। আর সেখানে ভালো একটা কলেজ আছে যেখানে তোর পড়ালেখা আরো ভালো হবে। আমরা পরশু চলে যাব ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সব কিছুই গুছিয়ে নিই। তারপর মাহফুজ খুশি মনে রুমে চলে আসলো। কম্পিউটারটা অন করে ডার্ক ওয়েবে লগ ইন করলো। তারপর প্রাইভেট গ্রুপটা সাইডে প্রবেশ করতেই দেখলো রুহি তার আইডি ওদেরকে দিয়ে দিয়েছে। রুহির কাণ্ড কারখানা দেখে একটু হাসি পেল মাহফুজের। মেয়েটা জানে না যে মাহফুজ কি কি করতে পারে। ওদের এসব সিকিউরিটি দেখে আমি ভয় পাই না। দেখি রুহির গ্রুপটা কিভাবে আমাকে খুঁজে বের করতে পারে। মাহফুজ এতদিন ধরে গোপনে বিভিন্ন সরকারি দফতরের কাছে কাজ করে গেছে, কিন্তু কাউকে বিষয়টা জানায়নি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করা থেকে প্রোটেক্ট করেছে, কিন্তু সে কাউকে তার সম্পর্কে জানতে দেয় নাই। কয়েকটা সরকারি দল মাহফুজের কাজগুলো দেখে অনেক খুশি হয়েছিল। তখন তাকে তাদের দলে কাজ করার জন্য অফারও করেছিল, কিন্তু মাহফুজ একেবারেই না করে দেয়। তারপর তারা মাহফুজকে খোঁজার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু মাহফুজ তার সার্চ সিস্টেম ব্লক করে রেখেছিল। কিন্তু এবার তাকে আরও সতর্ক থাকতে হবে। যদিও সে মনে করেছে যে এটা তার কাছে কিছু করতেই পারবে না, তবুও সতর্ক থাকতে হবে। কম্পিউটারের কাছে আর কিছুক্ষণ বসে থাকলো মাহফুজ, আর রুহি কথা চিন্তা করে হাসতে লাগলো। বেচারি মেয়েটা আমার সিস্টেম হ্যাক করার জন্য কত কষ্টই না করছে, কিন্তু পারছে না। এইসব কিছু ভাবছে, তখনই তার মনে পড়ে গেল বাবার কথা। পরশুই তো তাদের বাসা শিফট করতে হবে, কিন্তু এখানে তাহসিনকে ফেলে রেখে তার যাওয়াটা পসিবল না, কারণ অনেক দিন ধরেই এখানে আছে, আর তাহসিনই তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। ওকে ছাড়া কোনো কিছুই করতে পারবে না সে। তাই সে ভাবলো এখনই সে তাহসিনকে ফোন করে বিষয়টা জানিয়ে দিবে। আর দেরি না করে তাহসিনের কাছে ফোন দিল। হ্যালো তাহসিন, কোথায় আছিস তুই? এই হাদারামপুলা, এই রাতের বেলা বাড়িতে থাকবো না তো কই থাকবো? আর এভাবে রেগে যাচ্ছিস কেন তুই?
তোর কাছে তো শুধু একটু জানতে চাইলাম যে কোথায় আছিস তুই, তাতেই এমনভাবে বললি আমাকে। ওই মাহফুজ, তুই তো জানিসই যে আমি সন্ধ্যার পর থেকে বাইরে থাকি না, আর যদি কোথাও ঘুরতে যাই তখন তোকে জানিয়ে তারপর যাই। অন্যদিন তো আমাকে বলিস না যে আমি কোথায় আছি। এই তাহসিন, মাফ কর ভাই আমাকে, আমার ভুল হয়ে গেছে। তোকে আর অযথা জিজ্ঞাসা করব না। একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। আমরা পরশু ওই বাসা থেকে শিফট করব, কিন্তু তোকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। তোকে আমি নিয়ে যাব, সেখানে আমি নতুন কলেজে ভর্তি হব। তুই কি আমার সাথে যাবি? আরে সেটা আর বলতে হবে না, আমি তোদের সাথে সেখানে যাব। আর আঙ্কেল আন্টিও অনেক অনেক ভালোবাসে, আমাকে নিশ্চয়ই নিয়ে যাবে তোদের সাথে। এই তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি তোকে নিজের ভাইয়ের মতো মনে করি, সবাইকে বলি তুই আমার ভাই। সেই স্কুল জীবনের শুরু থেকে দুজনে মিলে একসাথে আছি, সুখে দুঃখে একসাথে সময় কাটাই। আর তুই কিনা সন্দেহ করছিস যে আব্বু আম্মু তোকে আমাদের সাথে নিবে কিনা? তারা জানে যে আমি তোকে ছাড়া কারোর সাথে বেড়াই না। তুই তোর বাবা মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে নে, আমরা পরশু দিনই শিফট হয়ে যাব। নতুন পরিবেশে আশা করি অনেক ভালো লাগবে। আচ্ছা মাহফুজ, তুই কোনো চিন্তা করিস না, আমার বাবা মাও না করবে না। আমি আমার সমস্ত কিছু রেডি করে রাখছি তোর সাথে যাওয়ার জন্য। আচ্ছা বাই, পরে কথা হবে। তাহসিনের সাথে কথা বলা শেষ করে অনেক ভালো লাগছে মাহফুজের। নতুন জায়গায় যাবে, সাথে করে বাবা মা আর বেস্ট ফ্রেন্ডও যাবে। আর কিছু লাগবে না তার হাসি খুশি থাকার জন্য। তারপর মাহফুজ এক দৌড়ে তার আব্বু আম্মুর রুমে চলে গেল। তার আব্বু আম্মু দুজনেই বসে গল্প করছে। তখন মাহফুজ বলল, আসতে পারি? হ্যাঁ রে বাবা, ভেতরে আয়, বল কি বলবি। আম্মা, আমরা তো পরশু শিফট হয়ে যাচ্ছি। এখানে অনেক বছর সময় কাটিয়েছি, আর তাহসিন আমার সবচেয়ে ভালো বন্ধু। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এখানে একমাত্র ওর সাথেই থাকি, ঘোরাফেরা সবকিছু ওর সাথেই করি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সাথে তাহসিনকে নিয়ে যাব। আমি জানি তোমরা ওকে খুব পছন্দ করো, নিজের ছেলের মতোই ওকে ভালোবাসো। আর আমার তো কোনো ভাই বোন নাই, তাহসিনকেই আমার নিজের ভাইয়ের মতো মনে করি। তোমরা কি বলো, ওকে নিয়ে যাব? কথাগুলো বলে মাথা নিচু করে ফেললো মাহফুজ। জানি না তারা অনুমতি দিবে কিনা। মাহফুজের কথা শুনে আর মাথা নিচু করে দেখে দুজনেই হেসে দিল। তারপর মাহফুজের বাবা মাহফুজের কাছে আসলো, মাহফুজের মাথাটা উঁচু করে ধরলো। এই পাগল, তুই মাথা নিচু করে আছিস কেন? আমি কি তোকে কখনো নাক বলেছি? তুই তাহসিনকে রেডি হতে বল, আমরা ওর রুমের ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ বাবা। আমি তাহসিনকে খবরটা দিয়ে দেব। আমি না আজকে অনেক খুশি। তারপর সে তার রুমে চলে আসলো। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেল। তাহসিনের সাথে দেখা হতেই অনেক খুশি হলো সে, আর বলল, এই তাহসিন, আব্বু তো তোকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। আমি তো খুব খুশি। আরে আমার বাবা মাও আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, আমাদের যাওয়া একেবারে কনফার্ম। আচ্ছা চল, ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। আচ্ছা চল যাই। তারপর দুজনে মিলে ক্যান্টিনে চলে গেল। মাহফুজ তাহসিনকে বলল, তাহসিন, তোর যা ইচ্ছে আজকে অর্ডার কর। তোর আজকে সব বিল আমি দিয়ে দিব। আজকে ট্রিটটা আমার। আচ্ছা ঠিক আছে, দুজনের জন্যই অর্ডার দিব। আমি আজকে আমার প্রিয় খাবারগুলো অর্ডার দিব, সাথে তুইও খাবি। আচ্ছা ঠিক আছে, অর্ডার কর, আমিও খাবো। তারপর তাহসিন ওর পছন্দের খাবারগুলো অর্ডার দিয়ে দিল। দুজনে মিলে খাবারগুলো খেয়েও নিল। ক্লাসের সময় হয়ে গেলে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে মাহফুজ প্রিন্সিপালের কাছে গেল। স্যার, আসতে পারি? হ্যাঁ মাহফুজ, আসো, কি খবর তোমার? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো তুমি কি জন্য আসলে? স্যার, আমার আর তাহসিনের টিসি নিতে হবে। আব্বু অন্য জায়গায় শিফট করবে, তাই আর এখানে আমার থাকাটা পসিবল হচ্ছে না। আমি তাহসিনকেও সাথে করে নিয়ে যাচ্ছি, তাই ওর টিসিও লাগবে। স্যার 2টা ফর্ম দিলেন। তারপর দুজনে মিলে ফর্মটা পূরণ করে দিল। স্যারের রুম থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল মাহফুজ। আজকে সব কিছু গুছিয়ে নিতে হবে, কালকে আবার তাদের শিফট করতে হবে। তাহসিনও বাসায় চলে গেছে। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে কম্পিউটার অন করলো মাহফুজ। তারপর দেখলো বেশ কয়েকটা মেসেজ আসছে। মেসেজ অন করতেই তো তার চোখ কপালে উঠে গেল। রোহি তাকে মেসেজ দিয়েছে। সে তার নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না। মেয়েটার আবার কি হলো যে আমাকে মেসেজ করলো? আমার তো কোনো ক্ষতি করতে পারবে না, আর আমার সাথে বললো কথাও বলবে না, তাহলে মেসেজ দিল কেন? মাহফুজ ভাবলো মেসেজটা অন করেই দেখা যাক কি বলল।
আর দেরি না করে সে মেসেজটা অন করলো, দেখলো একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটা অন করতেই কম্পিউটারটা কালো হয়ে গেল। তার কিছুই মাথায় ঢুকলো না যে কি হচ্ছে এইসব। 5 সেকেন্ড পরেই তার ধারণা ভুল হলো। আসলে ভিডিওটার প্রথম 5 সেকেন্ড কোনো সিন নাই, আর ভিডিওটা ফুল স্ক্রিনে প্লে হওয়ার কারণে এমনই হয়েছে। তারপর ভিডিওটা প্লে হওয়া শুরু করলো, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, সমস্ত শরীর কালো করে রাখা হয়েছে। ভিডিওটা শুরু হতেই মেয়েটা বলা শুরু করলো, এই যে ছেলে, তোমার নাম আমি এখনও জানি না, কিন্তু তোমার কাজগুলো দেখে আমার খুব অবাক লাগছে। তোমার কম্পিউটার সিস্টেমটা এত টাইট সিকিউরিটি করে রাখলাম, তারপরেও তুমি সেটা আনলক করে ফেললে। কাজটা তুমি করছো নাকি তোমার কোনো কাছের কেউ করছে জানি না। এই লকটা শুধুমাত্র একজন ডার্ক ওয়েবের প্রো হ্যাকার খুলতে পারে, কিন্তু তুমি কিভাবে সেটা খুললে আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কাজগুলো দেখেও তো অবাক হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, তোমার বেশি দিন অপেক্ষা করা লাগবে না, আমাদের হাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে তুমি। কথাটা শেষ হতেই ভিডিওটা শেষ হয়ে গেল। মাহফুজও মনে মনে হাসতে লাগলো। বেচারি পাগল মেয়েটা আমাকে ওয়ার্নিং ভিডিও দিয়েছে, কিন্তু রুহি আর ওর প্রাইভেট কোম্পানি তো বুঝতে পারছে না যে ওরা ওদের বসের সাথে পাঙ্গা লড়ছে। আমি যে কি পরিমাণ খাতারনাক হতে পারি সেটা পরে বোঝাবো। আমার ভালো রূপ দেখাচ্ছি এতদিন ধরে, কিন্তু আমার খারাপ রূপটা দেখানোর বাকি আছে। তোমাদের পুরো প্ল্যান কিভাবে ভেস্তে দিই সেটাই শুধু তাকিয়ে দেখবে তখন। মাহফুজ তার মনে মনে এসব ভাবছে, তখনই তার আম্মু ডাক দিল, এই মাহফুজ, ঘুম থেকে উঠছিস নাকি? হ্যাঁ আম্মু, ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি, আর আমার সবকিছু গোছানো শেষ। তুমি খাবার রেডি করো। তারপর মাহফুজ তার কম্পিউটার অফ করে দিয়ে তাহসিনকে ফোন করলো। কিরে, তুই কি রেডি হয়েছিস? আরে আমি রেডি হয়ে গেছি, আর তোর বাসার প্রায় পৌঁছে গেছি, আর 2 মিনিট লাগবে। ও তাহলে তো খুব ভালো কথা, তুই তাড়াতাড়ি আয়, আমি তোর সাথে খাবার খাবো। তাহসিনের কলটা কেটে দিয়ে রুম থেকে বের হলো মাহফুজ। বাসার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছে নতুন বাসায়। তারা সবাই মিলে একটু পরে রওনা দিবে। তাহসিনাও চলে আসলো একটু পরে। দুজনে মিলে একসাথে খেয়েও নিল। তারপর নিজের কম্পিউটার গুছিয়ে নিয়ে সবাই মিলে রওনা দিল। পুরো রাস্তা মাহফুজ আর তাহসিন মিলে গল্প করতে করতে গেল। দুজনকে অনেক খুশি লাগলো। মাহফুজের বাবা মাও দুজনের কাণ্ড দেখে অনেক খুশি হলো, কারণ তাহসিনকে তারা অনেক বিশ্বাস করে। মাহফুজের সাথে সব সময় থাকে। মাহফুজ আর তাহসিন একসাথেই সব কিছু করে। দুপুর দিকে সবাই মিলে নতুন বাসায় এসে পৌঁছালো। মাহফুজ নিজের রুমটা বেছে নিয়ে প্রথমেই কম্পিউটারটা ঠিক করে সেট আপ করে নিল, কারণ এখন একটা গুরুত্বপূর্ণ মিশনে নেমেছে ও। একটা ভালো সুযোগও মাহফুজ মিস করতে চায় না। তাহসিনও যতটুকু পারল মাহফুজকে সাহায্য করলো। পরে হোটেল থেকে খাবার এনে সবাই খেয়ে নিল। পুরো 2 দিন গেলেও বাসা ঠিকঠাক করতে। সকালবেলায় মাহফুজ আর তাহসিন দুজনে তৈরি হয়ে নিল, কারণ এখানে নতুন কলেজে অ্যাডমিশন নিতে হবে। দুজনে সকালে খাবার শেষ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাসা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। একটু পরেই দুজনে কলেজে পৌঁছে গেল। মাহফুজ সরাসরি প্রিন্সিপালের রুমে চলে গেল। স্যার আসতে পারি? হ্যাঁ ভিতরে আসো, কিন্তু তোমাদেরকে তো আমি চিনতে পারলাম না, কিছু বলবে? স্যার আসলে আমার এই কলেজে ভর্তি হব, বাসা চেঞ্জ করেছি 2 দিন হলো, তাই আগের কলেজে পড়া চালু রাখা পসিবল হচ্ছে না। আপনার কলেজে আসছি অ্যাডমিশনের জন্য। ওহো তাই বলো, আচ্ছা ঠিক আছে, তোমাদের 2 জনকে আমি আমাদের কলেজে নিয়ে নিচ্ছি। এই যে নাও 2টা ফর্মও দিলাম, এগুলো পূরণ করে দাও, তাহলেই এডমিশন হয়ে যাবে তোমাদের। তারপর স্যার 2টা ফর্ম দিলেন। এই ফর্ম পূরণ করলেই তাদের অ্যাডমিশন হয়ে যাবে। মাহফুজ স্যারকে ধন্যবাদ দেয়। স্যারের কাছ থেকে 2টা ফর্ম নিয়ে পূরণ করে দিল। তারপর আর কোনো ক্লাস করলো না। সেদিনের মতো বাসায় চলে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে কম্পিউটার নিয়ে বসে নেট অন করতেই পরপর সাজিদের কয়েকটা মেসেজ চলে আসলো। তখনই মাহফুজ সাজিদকে ভয়েস কল করলো। হ্যাঁ মাহফুজ বল, কি অবস্থা তোর? এই তো অনেক ভালো আছি, তোর কি অবস্থা? হ্যাঁ আমার আবার কি অবস্থা হবে, তুই তো আমাকে ভুলেই গেছিস। তোকে মেসেজ করলাম, তারপর আমাকে কল করলি। এই কয়দিনে তো একবারও আমার খোঁজ করিস নাই যে আমি কেমন আছি, কি করছি। সরি রে ভাই, আসলে আমি কয়টা দিনে অনেক ব্যস্ত সময় পার করলাম। বাসা চেঞ্জ করছি রে সাজিদ, আর যে এক জায়গা থেকে অন্য কোথাও শিফট করে শুধুমাত্র সেই বুঝে যে বাসা চেঞ্জ করতে কেমন প্যারা লাগে। আচ্ছা ঠিক আছে, যারা জমি ছিল সেগুলো ঝেড়ে ফেলে দিলাম, তো বল কি করিস এখন? আর আমি তো তোর সাথে কথা বলছি, কিন্তু তুই আমাকে মেসেজ দিয়েছিস
কোনো জরুরি দরকার না হলে তো আর এতগুলো মেসেজ দিস না। ওহ রে, একটা কথা বলতে ফোন দিয়েছিলাম, তোর সাথে কথা বলতে গিয়ে ভুলেই গিয়েছিলাম। এই রুহি মেয়েটা তো আমাদের দুইজনের আড়ি হ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখলাম সেই গ্রুপটার কাছে আমাদের আইডি দিয়েছে যাতে ওরা হ্যাক করতে পারে। হ্যাঁ, সেটা আমিও জানি, 2 দিন আগেই সেটা জানতে পেরেছি। সেই মেয়েটা আমার কাছে একটা ভিডিও পাঠিয়ে সতর্ক করে দিয়েছে। মেয়েটার কাণ্ড দেখে আমার হাসি পাচ্ছে। হ্যাঁ, হাসি পাচ্ছে বা যাই হোক, তুই কিন্তু সাবধানে থাকিস। আর একটা গরম খবর হলো যে ওরা যেই ব্যক্তিটাকে মারার জন্য প্ল্যান করছে সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী। খবর নিয়ে জানতে পারছি এই প্রাইভেট সংস্থার প্রধান ছিল প্রধানমন্ত্রীর কাছের লোক। যত প্রকারের সিকিউরিটি বিষয়ক কাজ ছিল সেই করত, কিন্তু কোনো একটা কারণে তাকে সরকার বের করে দেয়। ওখানেই তার ক্যারিয়ারের অবনতি ঘটে। তারপর থেকে লোকটা সরকারের পিছনে লেগে আছে, উদ্দেশ্য সে সরকারকে হত্যা করে দেশটাকে নিজের হাতে নিয়ে নিবে। সাজিদের কথা শুনে মাহফুজের মনে হচ্ছে পুরো আকাশ ভেঙে পড়ল তার মাথার উপরে। কি বলছিস সাজিদ? এই সাজিদ, তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? দেশের সরকারকে মেরে ফেললে দেশ চালাবে কে? আরে তোকে যে কথাগুলো বললাম তার সবই সত্যি, কিন্তু এতে আমার তো কিছু করার নাই। তুই তো আমার একটা কথাও শুনবি না। আমি তো পুরোপুরিভাবে এনএসআই এর কাজ করি সবসময়, কিন্তু তুই সব দিকটাই একেবারে সামলাস। তবে তুই যদি কোনো কৌশলে ওদের প্ল্যানটা নষ্ট করে দিস তাহলে আমাদের দেশের জন্য একটা বড় পাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, আমি বিষয়টা আরো ভালোভাবে খতিয়ে দেখব। সাজিদ, এখন ফোনটা রাখি, পড়াশোনা করতে হবে। সাজিদের থেকে বিদায় নিয়ে কম্পিউটার অফ করে দিল মাহফুজ, কিন্তু তার মাথায় সাজিদের একটা কথা ভাসতে লাগলো। সংস্থাটি প্রধানমন্ত্রীকে মারার জন্য প্ল্যান করছে। অবশ্য সংস্থা বললে ভুল হবে, বলতে গেলে সংস্থাটির প্রধান এই কাজটা করতে চাচ্ছেন। তারপর মাহফুজ মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা আমিও দেখব কিভাবে তারা কাজটা করতে পারে। সময় মতো দেশের সিকিউরিটি সার্ভারে সিক্রেট মেসেজ দিয়ে দিলে প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে পারবে। এইসব ভাবতে ভাবতে মাথাটা যেন ভার হয়ে যাচ্ছে মাহফুজের। না, আর এসব নিয়ে এখন ভাবা যাবে না। মাহফুজ দেখলো তাহসিন বই নিয়ে বসে আছে। তারপর সেও একই বই নিয়ে তাহসিনের পাশে গিয়ে বসলো। তখন তাহসিন বলল, কিরে মাহফুজ, এত সময় ধরে কি কথা বলে আসলি? আমি তো তোদের কোনো কথাই বুঝতে পারলাম না। কে কাকে মারবে আর তুই কি করবি? আরে সেসব কিছু না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপর মাহফুজ তাহসিনের কাছে সবকিছু বলল, না হলে বেচারা চিন্তা করতে করতে শেষ হয়ে যাবে। আরে ভাই, তুই এত বড় কাজ করিস আর আমি জানি না? তোর তো তাহলে জীবনের ঝুঁকি আছে। ওই সংস্থাগুলি তো খুবই খারাপ, যদি তোর কোনো অঘটন ঘটিয়ে দেয়। তোর কথা শুনে তো আমার খুব ভয় করছে। এই একটা কারণেই তোর কাছে আমি কিছু বলি না। আরে অত ভয় করলে বেঁচে থাকবি কিভাবে? আর আমি এই কাজ আজকে থেকে করছি না, বুঝলি? এই পর্যন্ত নিজেকে আড়ালে রেখে অনেকগুলো দেশের সার্ভারকে হ্যাক হওয়া থেকে বাঁচিয়েছি। আমার লোকেশন পর্যন্ত ওদেরকে জানার সুযোগ দেই নাই। আচ্ছা এখন এসব কথা রাখ, আমার সাথে থাকলে আস্তে আস্তে সবকিছু বুঝে যাবি। এখন পড়াশোনাতে মনোযোগ দে। তারপর দুজনে মিলে পড়াশোনাতে অনেক মনোযোগ দেয়, কারণ ভালো একটা রেজাল্ট করতেই হবে। মাহফুজ যত কিছুই করুক না কেন লেখাপড়ায় অনেক ভালো সব সময়, সেজন্য মাহফুজকে কেউ বাধা দেয় না। দুজনে মিলে লেখাপড়া শেষ করে খেতে চলে যায়। খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে, কারণ সকালে উঠে কলেজে যেতে হবে। সকালবেলায় মাহফুজ উঠে পড়ে, তারপর অজু করে নামাজটা পড়ে নেয়, কিন্তু তাহসিন এখনো ঘুমিয়ে আসে। মাহফুজের এটা দেখে অনেক রাগ হয়ে যায়। এই তাসিন, ঘুম থেকে উঠে নামাজ পড়ে নে, নামাজের সময় তো চলে যাচ্ছে। না, আর একটু পরে উঠবো, তারপর নামাজ পড়বো। ওরে ফাজিলটা বলে কি, আর একটু পরে উঠলে সূর্যবামা তো তোমার জন্য না উঠে বসে থাকবে। তাহসিনকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল মাহফুজ। তারপর তাহসিন নামাজটা আদায় করে নিল। কলেজের সময় হয়ে গেলে দুজনে নাস্তা করে রওনা দিল। বাসা থেকে কলেজে একদম কাছে, মাত্র 5 মিনিটের রাস্তা। দুইজন গল্প করতে করতে চলে গেল। কলেজে ঢুকে প্রথমে নিজেদের ক্লাসটা বের করে নিল, তারপর ক্যাম্পাসে এসে বসে কিছুক্ষণ গল্প করলো। হঠাৎ করে মাহফুজের চোখ পড়ল একটা মেয়ের দিকে। মেয়েটা দূরে বসে ল্যাপটপে কাজ করছে। মেয়েটাকে দেখে মাহফুজ অবাক চোখে তাকিয়ে আছে। কোনো মানুষের চেহারা এত সুন্দর হয়? মাহফুজ মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। মেয়েটার দিকে চোখ পড়তেই ক্রাশ খেয়ে গেল সে। এত সুন্দর চেহারা মেয়েটা সে আগে কখনোই দেখে নাই। কিরে মাহফুজ, এভাবে তাকিয়ে কি দেখছিস? আমার সাথে বসলি গল্প করতে, কিন্তু হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলি কেন? আরে ভাই, সামনে তাকিয়ে দেখ, এরকম সুন্দর মেয়ে আগে কখনো দেখি নাই। আমার জীবনে
ওই মেয়েটাকেই চাই। ওই কিরে, তোর মাথায় আবার কিসের ভূত চাপলো? ওই মেয়েটাকে আমি তো 2 দিন আগেই দেখেছি, যখন আমরা কলেজে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। সেদিন ওকে কলেজে দেখেছিলাম। মেয়েটা আমাদের কলেজে পড়ে। আমরা এই কলেজে নতুন আসলাম, কাউকে চিনি না, জানি না আমাদের সিনিয়র নাকি জুনিয়র সেটাও জানি না, আর হুট করেই বলে বসলি যে ওই মেয়েটাই তোর চাই। আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না, আমার ওই মেয়েটাকেই চাই। ক্লাসের সবার সাথে পরিচিত হয়ে নিই, তারপর মেয়েটার সম্পর্কে জানা যাবে। আচ্ছা ক্লাসে চল। মাহফুজ তাহসিনকে নিয়ে ক্লাসে চলে গেল। একটু পরেই ক্লাসে স্যার চলে আসলো। আর অবাক করা বিষয় হলো, স্যারের সাথে সেই মেয়েটাও প্রবেশ করলো। মাহফুজ তো অনেক খুশি যে মেয়েটা তাদের সাথেই সেম ইয়ারে পড়ে। স্যার ক্লাস নেওয়া শুরু করলো। আজকে তোমাদের ক্লাস নেওয়ার আগে 2টা ছেলেকে পরিচয় করে দিব। আমাদের কলেজে 2 দিন আগে ভর্তি হয়েছে, মাহফুজ আর তাহসিন। সামনে চলে আসো। দুজনেই স্যারের কথা মতো সামনে চলে গেল। এ হলো মাহফুজ, তোমাদের নতুন ক্লাসমেট। অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এই কলেজে এসেছে। মাহফুজের রেজাল্ট আমরা দেখেছি, সাথে তাহসিনেরটাও দেখেছি। দুজনে খুব ভালো ছাত্র আর কৃতিত্বের সাথে পাশ করে। সাথে আমাদের কলেজের জন্য এটা গর্বের বিষয় যে এই 2 জনের মতো স্টুডেন্টকে আমরা পেয়েছি। পরিচয় পর্ব শেষ করে বেঞ্চে গিয়ে বসলো মাহফুজ। স্যার ক্লাস নেওয়া শুরু করলো। মনোযোগ দিয়ে পুরো ক্লাস শেষ করলো। ক্লাস শেষে বাইরে চলে আসলো। তখনই একটা ছেলে তাদের কাছে আসলো। হাই, আমি সাফি। হাই, আমি মাহফুজ। তো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। তো আমাদের কলেজে তুমি নতুন, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, অবশ্যই হতে পারেন। আজ থেকে আমরা 2জন ফ্রেন্ড। হ্যাঁ, আমরা ফ্রেন্ড। তবে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমরা তো দুজনের সেম ক্লাসে পড়ি। তাহলে আপনি করে বলার মানেটা কি? এখন থেকে তোমার মুখে যেন আর আপনি ডাক না শুনি। বন্ধুদের মধ্যে সব সময় তুই করে কথা বলে চলে, তাই এখন থেকে আমরা তুই করেই বলবো। আচ্ছা ঠিক আছে, তুই করে কথা বলবো। আচ্ছা শাফি, তোকে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। শাফি, এই হলো আমার বেস্ট ফ্রেন্ড তাহসিন। আমরা অনেক ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। ওকে ছাড়া আমার একটা দিনও ভালো কাটে না। ওহ, তাই বল। আচ্ছা মাহফুজ, তোর বাসাটা কোথায় রে? আমার বাসাই তো মাত্র 5 মিনিটের রাস্তা, এখান থেকে হেঁটে গেলে ওই বড় মাঠের সাথে লাগানো বাসাটা। আর তোর বাসা? আমার বাসা হলো সিনেমা হলের পাশে। সাফির সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো তার। ছেলেটা খুব মিশুক প্রকৃতির, সবার সাথে খুব অল্প সময়েই ভালো বন্ধুত্ব করতে ফেলতে পারে। মাহফুজ আর কয়টা ক্লাস করে বাসায় চলে আসলো। ক্লাসগুলো করে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এমনটা কেন হলো বুঝতে পারছে না সে। হয়তো নতুন জায়গায় আসার কারণে মনে হয় এসব হয়েছে। রাতে সাজিদকে মেসেজ দিলাম, সাথে সাথে রিপ্লাইও দিল। কিরে, কেমন আছিস তুই? অনেক ভালো আছি রে, তবে একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছি। এই প্রথম তোর ভাইটা কোনো মেয়েকে মন দিয়ে ফেলেছে। সবসময় শুধু ওর কথাই মনে পড়ছে। মন থেকে যেন ওকে কোনোভাবেই সরাতে পারছি না। আরে ভাই, এটা তো খুব খুশির কথা যে ছেলে এতগুলো মেয়ের আইডি নষ্ট করে দিল, সুন্দরী মেয়েদেরকে অনলাইনে পাত্তা পর্যন্ত দিল না, সে ছেলে নাকি ক্রাশ খাইছে। আমার নায়কের মতো বন্ধু যে মেয়েটাকে ভালোবাসবে তার লাইফ তো পুরোই ধন্য। আরে ভাই, মেয়েটা কি তোর প্রপোজাল গ্রহণ করছে? দূর শালা, মেয়েটাকে দেখেই ক্রাশ খাইছি, শুধু ওর সাথে কথাও বলতে পারিনি মেয়েটাকে। আর কোথায় থাকে সেটাও জানি না, তবে আমাদের সাথে সেম ইয়ারে পড়ে। মেয়েটা যেন একদম পড়ি। তবে হ্যাঁ, কারোর সাথে কথাও বলতে দেখলাম না, একদম চুপচাপ দেখলাম সবসময়। আর তুই কত কিছু আগে থেকেই বলে ফেললি। আরে ভাই, তোকে আমি খুব ভালো করেই জানি, আমাদের পরিচয় একেবারে কম দিনের না। আমি এইটুকু সিউরিটি দিয়ে বলতেই পারি ওই মেয়েটাই আমার ভবিষ্যৎ ভাবি হবে। তুই দেখে নিস। যাক, এসব কথা এখন বাদ দে। রুহি মেয়েটার কোনো খোঁজ পেলি নাকি? না, ওর সাথে আর কথা হয় নাই আমার। আজকে ওদের কনভারসেশনগুলো হ্যাক করে দেখি কিছু জানতে পারি কিনা, তারপর যথাযথ ব্যবস্থা নেব। আচ্ছা ঠিক আছে, কাজ কর তুই। এখন তো আবার পড়তে বসবি। কিন্তু আজকে একটা জিনিস অনেক মিস করতেছিলাম। আমাদের দুইজনের তো অনলাইনে অনেক দিনের পরিচয় হলো, কিন্তু সামনাসামনি কখনো দেখা করতে পারি নাই। কবে যে দেখা হবে সে দিনটার জন্যই অপেক্ষায় আছি। আরে দেখা হবে না কেন? দেশটাকে আগে হায়নাদের হাত থেকে রক্ষা করে নিই, তারপর দুজনে দেখা হবে। খুব ভালো একটা সময়। তবে তুই যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাস, আমি তোর এই উপকার কখনো ভুলবো না। আচ্ছা, এখন আর কথা বলবো না, ক্লাসের পড়াগুলো শেষ করতে হবে। তারপর মাহফুজ সাজিদের কলটা কেটে দিয়ে কম্পিউটার অফ করে দিল। এই যে মিস্টার, এখন পড়তে আসেন। অনেক সময় ধরে তো কম্পিউটারের সাথে বক বক করতে আসেন। এইবার কি পড়াশোনাতে মনোযোগ দেয়া যাবে?
মহামান্য জজ সাহেব, আপনার আদেশ যথার্থ। হ্যাঁ, পড়তে বসে যাবে, কিন্তু পড়াতেই তো মন বসছে না। শুধু ওই মেয়েটাকে চোখের সামনে ভাসছে। কি যে হলো আমার বুঝতে পারছি না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তোর কি হয়েছে। তোর হলু বুতে ধরেছে, তাই এমন হচ্ছে। এখন ভালো ছেলের মতো বইটা নিয়ে পড়তে বসে যাও, না হলে কিন্তু আঙ্কেল আন্টির কাছে সব কিছু বলে দিব। এই যে ব্ল্যাকমেল করা শুরু করে দিল। তুই বন্ধু নাকি শত্রু আমি মাঝে মাঝে বুঝতে পারি না। সব সময় শুধু বাবা মায়ের ভয় দেখাস। এই যে নে, আমি বই নিয়ে পড়তে বসলাম। তারপর দুজনে মিলে পড়া শেষ করে খাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দুজনে কলেজে চলে গেল। কলেজে প্রবেশ করতে মাহফুজ দেখলো সেই মেয়েটা একটা কোনায় বসে আছে। মাহফুজ আর অন্যদিকে মনোযোগ দিতে পারল না। আজকে যেভাবেই হোক মেয়েটার সাথে কথা বলতেই হবে তার। মাহফুজ আস্তে আস্তে মেয়েটার কাছে চলে গেল, কিন্তু মেয়েটা অন্যদিকে মুখ করে বসে ল্যাপটপে কাজ করছে। মাহফুজ মেয়েটার কাছে যাবে তখনই সাফি চলে আসলো। কিরে মাহফুজ, এখানে কি করিস আর কখন আসলি? এটা একটু আগেই আসলাম। আচ্ছা, তুই কি এই মেয়েটাকে চিনিস? আর মেয়েটার নামটাই জানি না আমি। ওহ, তুই নওশিনের কথা বলছিস? মেয়েটা তো আমাদের সাথে সেম ইয়ারে পড়ে। তবে একটা কথা হলো, মেয়েটা এই পর্যন্ত একটা বন্ধুও করে নাই। সবসময় এভাবে চুপচাপ বসে ল্যাপটপে কাজ করে, আর আমাদের কলেজে সবসময় পরীক্ষায় টপ আপ করে। মেয়েটার কাছে শুধু পড়ার বিষয় জানতে চাইলে কথা বলে, তাছাড়া বাড়তি একটা কথা বলে না। মেয়েটার নাম নওশিন? বাহ, খুব সুন্দর নাম তো। আমি তো দূর থেকে দেখে ওর উপর ক্রাশ খেয়েছি। দূর থেকে অতটা ভালো করে দেখতে পারিনি, তবে দূর থেকে যেরকম সুন্দর দেখতে তাতেই তো মনের মধ্যে গেঁথে গেছে। জানি না কাছে থেকে দেখলে আমার অবস্থা কি হবে। আমি এক্ষুনি ওর কাছে যাব আর আমার ভালোবাসায় ওকে সিক্ত করে নেব। আরে এটাতে কোনো লাভ নাই। মেয়েটা তো ওর সাথে কথাই বলবে না। আমিও ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম, কিন্তু পারি নাই। মাহফুজ আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটার কাছে চলে গেল। এই যে, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেয়েটা মাহফুজের কথা শুনে ঘুরে তাকালো। হ্যাঁ, কিছু বলবেন? মেয়েটাকে দেখেই তো মাহফুজের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সে মনে মনে বলতে লাগলো, এটা আমি কাকে দেখছি? তো দেখি আমার ধারণা থেকেও বেশি সুন্দরী। আমার সামনে যেন একটা পরীকে দেখতে পাচ্ছি। মেয়েটার দিক থেকে যেন চোখ সরাতেই পারছি না। মেয়েটার দিকে তাকালে আমি দুনিয়াদারি সবকিছু ভুলে যাচ্ছি, অন্য একটা জগতে হারিয়ে যাচ্ছি। মেয়েটা মাহফুজের দিকে তাকিয়ে অবাক হয়। কি কারণে ডাকলো কিছুই বুঝে উঠতে পারছে না। মাহফুজ একভাবে তার দিকে তাকিয়ে আছে। এই যে, আপনি কি আমাকে কিছু বলবেন? মেয়েটার কথা শুনে চমকে উঠল মাহফুজ, কারণ এত সময় সে তার নিজের ভিতরেই ছিল না, অন্য জগতে হারিয়ে গিয়েছিল। ও সরি, আপনার সাথে একটা কথা বলার জন্য ডেকেছিলাম। তারপর আর মাহফুজের মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। মেয়েটার দিকে তাকিয়ে কথাই বলতে পারছে না সে। সরি, আমি দুঃখিত। আমি চাইলেই এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমার এখন কিছু পড়াশোনা করতে হবে, তাই চাইলেই আপনার সাথে এখন কথা বলতে পারবো না। তবে যদি কোনো পড়াশোনার বিষয় থাকে তাহলে বুঝতে পারেন। না, আমি এমনি মনে করলাম তোমার সাথে গল্প করব, কিন্তু তুমি যেহেতু ব্যস্ত আছো তাই আর এখন কথা বলবো না। তুমি পড়াশোনা করো। কথাটা বলতে দেরি মেয়েটার ল্যাপটপে কাজ করতে শুরু করে দিল। মাহফুজ মেয়েটার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এদিকে তাহসিন মাহফুজের কাণ্ড দেখে অবাক না হয়ে পারল না, কারণ মাহফুজকে অনেকবার ডেকেছে, কিন্তু তারপরেও মাহফুজ কোনো সাড়া দেয় নাই। তাই এবার মাহফুজের কাছে গিয়ে জোর করে ধরে নিয়ে আসলো। কিরে মাহফুজ, তোর আবার কি হলো? সেই কখন থেকে তোকে ডেকেই চলেছি, কিন্তু তোর কোনো সারা শব্দই পাচ্ছি না। কি এমন হলো তোর? ওই মেয়েটাকে দেখে আমি তো কিছুই বুঝলাম না। আরে তোদের ভাবিকে পেয়ে গেছি, ওই মেয়েটাকেই তোদের ভাবি বানাবো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে পাগল হয় নাই, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। যে মেয়েটা পাত্তাই দিল না, তাকেই বলে কিনা বউ বানাবে। এই তোরা একটু কষ্ট করে মুখটা বন্ধ করতো। কি করে মেয়েটাকে নিজে করে নিতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, এখন চল ক্লাসে যাই। তারপর মাহফুজ সবাইকে নিয়ে ক্লাসে চলে গেল। সাফি অল্প সময়ের মধ্যেই তাদের অনেক কাছের বন্ধু হয়ে গেছে। ক্লাসগুলো শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। তারপর দুপুরের খাবার শেষ করলো। তাহসিন তো আজকে মনে হলো রাক্ষস হয়ে গেছে, তাই মাহফুজ তার আম্মুকে বলল, আম্মু, তাসিনকে একটু কম খেতে দাও, ও তো আজ রাক্ষসের মতো খাচ্ছে। কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টো ঘটলো। মাহফুজকে রাগানোর জন্য তার আম্মু তাহসিনকে খুব আদর করে খাইয়ে দিল, কিন্তু মাহফুজের আর কি করার। হ্যাঁ, আরো আদর করে খাইয়ে দাও, আমি তো এই পরিবারের কোনো সন্তানই না। পরে তাহসিন মাহফুজের অবস্থা দেখে আম্মুকে বলল মাহফুজকে খাইয়ে দিতে। সত্যি
আজকের খাবারটা খুব মজা করে খেলাম। থ্যাঙ্কস আম্মু আমার ফেভারিট খাবার রান্না করার জন্য। খাবার শেষ করে একটা ঘুম দিল মাহফুজ। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠেই কম্পিউটারটা অন করলো, সঙ্গে সঙ্গে সাজিদকে কল দিল। হ্যাঁ সাজিদ বল, কি অবস্থা? দোস্ত, অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে। ওই রুহির টিমটা সরকারকে মেরে ফেলার সমস্ত রকমের প্ল্যান বানিয়ে ফেলেছে। তুই যদি গভর্নমেন্টকে বিষয়টা জানিয়ে না দিস তাহলে আমাদের দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। বলিস কি তুই? আমি সব রকমের খবর নিয়ে নিয়েছি, আর আমি পুরোপুরিভাবে নিশ্চিত হয়েই তোকে ফোন দিয়েছি। তুই আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলি, আমি সেটা তোকে সুন্দরভাবে করে দিয়েছি। কিন্তু এখন যদি তুই কোনো পদক্ষেপ না নিস তাহলে বড় কিছু হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। এই পর্যন্ত আমাদের দেশের কোনো ক্ষতি আমি হতে দেই না, আর এবারেও কোনো ক্ষতি হতে দিব না। আমি আমাদের দেশের সিকিউরিটি সার্ভারে মেসেজ করে বিষয়টা সবাইকে নিশ্চিত করে দেব, যাতে সরকার সময় মতো সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। আচ্ছা তুই এখন ফোনটা রাখ, আমি আজকে রাতেই সমস্ত কিছুর ব্যবস্থা করব। সাজিদের সাথে কথা বলা শেষ করে পড়াশোনায় মনোযোগ দিল, আর ভাবলো সাজিদের কথা মতো কাজটা রাতেই সেরে ফেলবে। রাতের দিকে খাওয়া দাওয়া শেষ করে বিষয়টা নিয়ে বসলো। বিষয়টা একটু ঘেঁটে দেখলো, আসলেই অনেক বড় ষড়যন্ত্র করেছে এরা। তারপর রুহিদের সব ফাইলগুলো কপি করে নিয়ে হত্যা করার বিষয়টা বের করে আলাদা ফাইল তৈরি করলো। এবার সে দেশের সিকিউরিটি সার্ভারে প্যানেলে গিয়ে মেসেজ দিল। হ্যালো গাইস। হ্যালো, আপনি কে বলছেন? আপনার পরিচয় কি? আমাদের প্যানেলে তো বাইরের কোনো মানুষ ঢুকতে পারে না, তাহলে আপনি কেমন করে ঢুকলেন? আমি কেমন করে ঢুকলাম সেটা জানার কোনো প্রয়োজন নাই। আমি একটা ফাইল আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আমাদের সরকারকে একটা প্রাইভেট সংস্থা মেরে ফেলার প্ল্যান তৈরি করেছে, তাদের সেইগুলো ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। যত দ্রুত সম্ভব এটা সরকারকে জানিয়ে জরুরি পদক্ষেপ নিন। আপনাকে তো আমরা চিনি না, আপনি যে আমাদের সঠিক খবর দিচ্ছেন তার প্রমাণ কি? মাহফুজের কথা বলতে যাবে তখনই দেখলো প্যানেলের লোকেরা তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। মাহফুজ তখন বলল, এই যে ভাই, আমার লোকেশন ট্র্যাক করার ফালতু চেষ্টা করছেন আপনারা। আমাকে খুঁজে পাওয়া তো সোজা কাজ নয়। আপনাদেরকে যা বলছি তাই করুন। একজন দেশের নাগরিক হয়ে আমার কর্তব্য পালন করলাম। এবার আপনারা বাকি কাজ করুন, আর কোনো সাহায্য লাগলে আমাকে মেসেজ করবেন, কিন্তু আমাকে খুঁজে পাবেন না। তারপর মাহফুজ ফাইলটা পাঠিয়ে দিয়ে প্যানেল থেকে বেরিয়ে আসলো। এখন শুধু সকালের জন্য অপেক্ষা, আর দেখার পালা সরকারের লোকেরা কি করতে পারে, না হলে তাকে সমস্ত কাজ করতে হবে। নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল মাহফুজ। সকালে ঘুম থেকে উঠেই কম্পিউটার অন করলো, তারপর ইউটিউবে ঢুকলো। হঠাৎই একটা ভিডিওর দিকে চোখ পড়লেই চোখ ছানা বড়া হয়ে গেল তার। এটা আমি কি দেখছি? ভিডিওটা তো দেখে মনে হচ্ছে বড় কোনো কিছু হ্যাক হয়ে গেছে। তাড়াতাড়ি করে ভিডিওটা প্লে করলো মাহফুজ। আজকে সব থেকে বড় খবর হলো আমাদের দেশের অন্যতম হ্যাকার গ্রুপ হ্যাকার কিংস গ্রুপটা হ্যাক হয়ে গেছে। কে বা কারা করেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, কারণ তারা হ্যাক করার সময় নিজেদের পুরো পরিচয় গোপন করে রেখেছিল। এখনও তাদের পরিচয় গোপন আছে, কিন্তু একটা মেয়ে কিছুক্ষণ আগে লাইভে ভিডিও একটি চ্যানেলে দিয়েছে। মেয়েটার ভিডিওটা দেখে নিন। আজকে এই বড় গ্রুপটা হ্যাক করে অনেক ভালো লাগছে, কারণ এরা একটা অনৈতিক কাজ শুরু করছিল। আমি শুধুমাত্র তাদেরকেই আক্রমণ করি যারা খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হয়। তবে এই কাজটা করার পেছনেও আমার একটা মেসেজ আসছে, আর সেটা হলো আমি হ্যাকার জগতে সব থেকে বড় খাতারনাক বিল্লা ভাউকে তালাশ করছি। আমি তার সাথে কথা বলতে চাই, কারণ আমাদের গুরুত্বপূর্ণ কিছু ফাইল নিয়ে নিয়েছে, যার জন্য আমার এখন অনেক সমস্যা হচ্ছে। আর হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে দেই, আমি হলাম হ্যাকার গার্ল। বর্তমানে নেট দুনিয়ার সব কিছু শেষ করে দিতে পারবো, তাই বিল্লা ভাউকে বলছি আমার সাথে যোগাযোগ করুন। আমি আমার একটা কোডিং দিয়ে দিচ্ছি 54WX। এটা একমাত্র বিল্লা ভাউ বুঝতে পারবে। আমার সাথে আপনি খুব তাড়াতাড়ি দেখা করুন, না হলে আমি হ্যাকার গ্রুপগুলো হ্যাক করতেই থাকবো। মেয়েটা লাইভ কেটে দিল, কিন্তু ওর হাত ছাড়া আর কিছুই দেখতে পারলো না সে। তবে মেয়েটার হাতের উপরে একটা কাটা চিহ্ন দেখতে পেয়েছে, আর এই চিহ্নটা মাহফুজ আগেও কোথায় দেখেছে। তাই সে মনে করার চেষ্টা করতে লাগলো এই চিহ্নটা সে কোথায় দেখেছে। ও মনে পড়ছে, এরকম চিহ্ন তো আমি রুহির হাতে দেখেছি। ধুর, সবকিছু গুলিয়ে যাচ্ছি, মাথায় তো আমার কিছুই ঢুকছে না। এই মেয়েটা চাইছেটা কি, আর কেনই বা বিল্লা ভাবের সাথে কথা বলতে যাচ্ছে? না, তার মাথার মধ্যে সবকিছু যেন জট পাকিয়ে যাচ্ছে। সে যা দেখার দেখে নিয়েছে। তারপর সরকারের সিকিউরিটি প্যানেলে গিয়ে মেসেজ দিল।
হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই তো সবাই ভালো আছি আমরা। তবে আপনাকে অনেক ধন্যবাদ সঠিক সময়ে আমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আপনার জন্য আমরা সরকারকে রক্ষা করতে সক্ষম হয়েছি। আর আজকেই তো ইউটিউবে একটা ভিডিও পাবলিশড হয়েছে, সেটা তো আপনার অজানা থাকার কথা নয়। ওটা থেকে স্পষ্ট যে ওদের খারাপ পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। কিন্তু মেয়েটা যে নেট জগতের কিং বিল্লা ভাইকে কেন খুঁজছে সেটা আমরা বুঝতে পারছি না। বিল্লা ভাই তো এই পরন্ত্র যত খারাপ কাজ আছে সেগুলোর বিরুদ্ধে অবস্থান করেছে। তবে মেয়েটা বলছে তাদের একটি পরিকল্পনা বিল্লা ভাই নষ্ট করে দিয়েছে, তাই তার উপরে রেগে আছে। হ্যাঁ, সেটা ঠিক হতে পারে, তবে এই ষড়যন্ত্রের যে মূল হোতা তাকে ধরতে সক্ষম হয় নাই। তবে আশা করছি যে অল্প সময়ের মধ্যেই ধরে ফেলতে পারবো। হ্যাঁ, সেটাই যেন হয়। তবে আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আপনার নামটা কি আমরা জানতে পারি? এখন আমার পরিচয় দেওয়ার মতো সময় আসেনি, সময় হলে এমনিতেই জানতে পারবেন। আমি গোপনে থেকে এই মুহূর্তে দেশের জন্য সেবা করে যেতে চাই। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। তারপর সে সিকিউরিটি প্যানেল থেকে বের হয়ে আসলো। এদিকে পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে। পেটে একটু হাত দিয়ে বসে থাকলো, তখনই তাহসিন আসলো। কিরে দেশের সেবক, তোর কি দেশ রক্ষার কাজ শেষ হলো? হ্যাঁ রে, কাজ শেষ হয়েছে। একটি বাজে সংস্থাকে মাটির সাথে শুইয়ে দিয়েছি। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেলার প্ল্যান বানিয়েছিল। কবে কোথায় আক্রমণ করবে সেটার কনভারসেশনগুলো আমি সরকারের লোকদেরকে দিয়ে দিয়েছিলাম, যার কারণে তারা যথাসময়ে ব্যবস্থা নিতে পেরেছে। আরে সব কথা তো বুঝলাম, আমি তো আর এসব কাজ করতে মানা করছি না, তবে নিজের শরীরের দিকে তো একটু খেয়াল রাখবি নাকি? এখন খেতে চল, তারপর কলেজে যেতে হবে। মাহফুজ আর তাহসিন খেতে চলে গেল। খাওয়া শেষ করে দুজনে কলেজের দিকে রওনা দিল। কলেজে গিয়ে দেখলো নওশিন নির্জন একটা জায়গায় ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। তারপর মাহফুজ ও নওশিনের কাছে যাবে, কিন্তু তাহসিন তার হাত ধরে একটু সাইডে নিয়ে আসে, বলল, কিরে ভাই, যে মেয়ে তোকে পাত্তা দেয় না তার কাছে আবার কিসের জন্য যাচ্ছিস? আরে পাত্তা তো দেয় না, তবে পাত্তা এবার দিবে আমাকে, আর আমাকে ভালোবাসবে। তোর এই বসের চেহারাটা কি খারাপ নাকি? আচ্ছা, আমিও দেখি তুই কিভাবে নৌসিনের পাত্তা পাস আর কিভাবে নৌসিনের সাথে মিশতে পারিস। আচ্ছা তাহলে দেখতে থাক। তারপর সে নওশিনের কাছে গেল। হাই নওশিন, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, কিছু বলবেন আমাকে? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই লেসনটা কিছুতেই মাথায় ঢুকছে না। যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে ভালো হতো। আচ্ছা আমার কাছে এসে বসেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মাহফুজ তাহসিনের দিকে তাকিয়ে একটা লজ্জামাখা হাসি দিল। তারপর নওশিন তাকে সবকিছু বুঝিয়ে দিতে লাগছে। মাহফুজ আর চোখে তাকিয়ে দেখলো তাহসিন হাবলার মতো দাঁড়িয়ে তার কাণ্ড দেখছে। সেও অনেক ভালো একটা সময় কাটাচ্ছে এখন। নওশিনের কাছ থেকে যে পড়াটা সে বুঝে নিচ্ছে সেটা তার অনেক আগেই শেষ হয়ে গেছে। মাহফুজ নওশিনের কাছে বসে আছে শুধু নামমাত্র। এদিকে তাহসিনের তো রাগ হয়ে যাচ্ছে, কারণ মাহফুজ নওশিনের কাছে বসেই আছে, উঠে আসার কোনো নামগন্ধ নেই। পুরো পড়াটা বুঝিয়ে দিল। এই যে আপনার সব পড়া বুঝিয়ে দিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কারোর সাথে কথা বলো না কেন? আমার সবসময় একা থাকতেই বেশি ভালো লাগে, তাই একাই থাকি আর বসে বসে পড়াশোনা করি। ফ্রেন্ডদের সাথে মিশলে শুধু গল্প করেই সময় কাটিয়ে দেই, তাই ফ্রেন্ড বানাইনি। ও তাই বলো, তবে আমার সাথে বন্ধুত্ব করতে পারো। আমি তোমাকে কখনো জ্বালাতন করব না, শুধু পড়া বুঝে নিতে আসবো। আমার এই শর্ততেও কি রাজি হবে না, জাস্ট পড়ালেখার জন্য? নওশিনও কিছুক্ষণ ভাবলো। আচ্ছা এখন থেকে আমরা জাস্ট ফ্রেন্ড। আচ্ছা থাকো তাহলে, আমি এখন যাই। তারপর মাহফুজ হোস্ট থেকে উঠে তাহসিনের কাছে চলে আসলো। কিরে ভাই, তোর এত বুদ্ধি আসে কই থেকে? মাঝে মাঝে আমি বুঝি না, ঠিক পড়াশোনার বাহানা নিয়ে নৌসিনের সাথে বসে কথা বলে আসলি। তুই তো দেখছি তোর গুরুকে এখনো চিনতে পারিস নাই। আচ্ছা এখন চল ক্লাসে যাই। আর তখনই সাফি চলে আসলো। কিরে সাফি, কেমন আছিস? থাক, আর বলতে হবে না আমি কেমন আছি, দূর থেকে সবই দেখছি। ঠিকই তো, পড়ালেখার বাহানা দিয়ে নওশিনের সাথে মিশে গেলি। আরে এইটা করা ছাড়া তোদের ভাবিকে আমার দিকে ফেরাতে পারবো না। আচ্ছা এখন তোর এসব কথা বাদ দে তো, কেমন আছিস তুই তাই বল। এই তো বেশ ভালো সময় কেটে যাচ্ছে। তোদের সাথে বন্ধুত্ব হওয়ার পর একটা মুহূর্তের জন্য আর খারাপ লাগে না। সবসময় মনে হয় তোরা দুজনে আমার আপন দুই ভাই। কেন, আমরা কি পর হয়ে তোর কাছে এসেছি নাকি? আমরা পুরো বিশ্বের মুসলমান সবাই ভাই ভাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানিস না? মুসলমান যে কোনো ভাই যেই প্রান্তেই থাকুক না কেন, সবাই একটা দেহের মতো।
আর একে অপরের ভাই, তাই আমরা থাকতে নিজেকে আর কখনো একা ভাববি না। আচ্ছা, এখন সবাই এক জায়গায় বসি আয় তো। এখনই স্যার চলে আসবে। ইতিমধ্যে সবাই ক্লাসে চলে আসছে। একটু পরে স্যার ক্লাসে চলে আসলো। সব কয়টা ক্লাস করে সবাই বাইরে বের হয়ে আসলো। মাহফুজের আজ অনেক ক্ষুধা লেগে গেছে, এখন সে কিছু না খেয়ে বাসায় যেতে পারবে না। তখন মাহফুজ বলল, চল ক্যান্টিনে গিয়ে দুপুরে খাবারটা খেয়ে নি, আজকে তোদের যা ইচ্ছে অর্ডার করবো। তাহলে তো আজকে অনেক মজা হবে। অনেক দিন হলো তুই আমাকে খাওয়াতে নিয়ে যাস নাই। এখন তাড়াতাড়ি চল ক্যান্টিনে। দেখছিস সাফি, এই বান্দরটাকে আমি সব সময় খাওয়াতে নিয়ে যাই, বাট কয়টা দিন একটু বিজি থাকার কারণে ওকে খাওয়াতে পারিনি। তাই মনে হচ্ছে তাহসিন আমার পর হয়ে গেছে। আচ্ছা এখন চল সবাই ক্যান্টিনে যাই। তারপর সবাই ক্যান্টিনে চলে গেল। সবাই ক্যান্টিনে গিয়ে খেতে বসে গেল। বয় এসে খাবার মেনু দিয়ে গেল। তাহসিন আর সাফি দুজনে ইচ্ছা মতো অর্ডার করে খেলো। মাহফুজ দুপুরে বেশি কিছু খায় না, তাই হালকা কিছু খাবার অর্ডার করলো। একটু পরে বয় এসে খাবারগুলো দিয়ে গেল। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলো। হঠাৎ করে টিভিতে সংবাদ শুরু হলো। এই মুহূর্তের বিশেষ খবর, 2 দিন আগে হ্যাকার গার্ল নামে পরিচিত দেওয়া একটি মেয়ে আবারও লাইভে এসেছিল। এবার সে আরও একটি হ্যাকার গ্রুপকে হ্যাক করে সাইবার জগতে সাড়া ফেলে দিয়েছে। এবারে লাইভে এসেও মেয়েটি বিল্লাহ ভাইকে খোঁজ করেছে। যদি বিল্লাহ ভাই তার সাথে যোগাযোগ না করে তাহলে সে এই হ্যাকিংয়ের কাজ চালিয়ে যাবে। সরকারি কয়টা দল মেয়েটাকে খোঁজার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা নাগালের বাইরে থেকে যাচ্ছে। কিন্তু মেয়েটা তার নিজের একটা কোডিং বলে দিয়েছে আগের লাইভে। সরকারি কর্মকর্তারা বলেছে যে এই কোডিংয়ের মাধ্যমেই তারা মেয়েটাকে খুঁজে বের করবে, যে করেই হোক। কারণ মেয়েটা যে গ্রুপগুলোকে হ্যাক করেছে সেগুলো সরকারের হয়েই কাজ করত, কিন্তু মেয়েটা বলেছে যে গ্রুপগুলো সরকারের বিরুদ্ধে কাজ করছিল অনেক গোপনে। তাই মেয়েটা তাদেরকে হ্যাক করেছে। এই পিছনে কি কারণ থাকতে পারে সেটা এই মুহূর্তে ক্লিয়ার করা যাচ্ছে না। তারপর খবরটা শেষ হয়ে গেল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়েটা চাইছে এটা সে আগে যাতে গ্রুপ হ্যাক করেছিল তারা তো সরকারের হয়ে কাজ করত, এটা সবাই জানে, কিন্তু মেয়েটা তারপরও তাদের সর্বনাশ করলো, এখন আবার আরেকটা গ্রুপে। কিন্তু সব থেকে বড় কথা হলো মেয়েটা বিল্লাল ভাইকে খুঁজছে কেন? আমি শুনেছি বিল্লাহ ভাইয়ের সাইবার জগতের কিং, দেশের সবগুলো হ্যাকারদের প্রশিক্ষণ দেয় এই বিল্লাহ ভাই দিয়েছে, কিন্তু তাকে এই পর্যন্ত কেউ দেখতে পারে নাই। আচ্ছা তোরা কি বলিস এই বিষয়ে? এখন এসব নিয়ে ভাবার সময় আমাদের নাই। এই সাইবার জগতের সবকিছুই আমাদের আয়ত্তের বাইরে, তাই এসব থেকে মাথা থেকে ফেলে দিয়ে পড়ালেখাতে মনোযোগ দাও। আচ্ছা সবার তো খাওয়া হয়ে গেছে, এখন বাসায় চলো। তারপর তিনজনই চলে গেল। মাহফুজ বাসায় এসেই এই মাফিয়া গালের বিষয়ে ভাবতে লাগলো। এই মাফিয়া গার্লটা চাইছেটা কি? বিল্লাহ ভাউকে তার কি প্রয়োজনে লাগতে পারে? ও সবাইকে বলে রাখি, যারা বিল্লাহ ভাউকে পাচ্ছে না তাহলে বলি মাহফুজই হলো বিল্লাহ ভাউ। এই সাইবার জগতে এই নাম নিয়ে হাঁটু গেড়ে বসে আছে সে। কোনো মতে রাতটা পার করলো মাহফুজ। তার উদ্দেশ্যে আজকে রাতে সাজিদের সাথে কথা বলবে বিস্তারিত, তারপর যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবে। খাওয়া দাওয়ার পরে মাহফুজ আর তাহসিন কলেজে চলে গেল। কলেজে ঢুকতেই দূর থেকে কেউ একজন নাম ধরে ডাক দিল। মাহফুজ তাকাতেই দেখলো নওশিন তাকে ডাকছে। তাহসিন তো নওশিনকে ডাক দিতে দেখে পুরাই হ্যাং হয়ে গেল। মাহফুজ তাহসিনের মুখের দিকে তাকিয়ে হেসেও দিল। কিরে তুই এভাবে স্মার্টফোনের মতো হ্যাং হয়ে গেলি কেন? তো কি করব তুই বল? যে মেয়ে কাউকে পাত্তা দেয় না, কারোর সাথে ফ্রেন্ডশিপ করে না, তুই পড়াটা বুঝতে গিয়েছিলি, বুঝানো শেষ হলে আর কথা বলল না, কিন্তু আজকে কলেজে আসার পরই তোকে ডাক দিল। এটা না আমার বিশ্বাস হচ্ছে না। এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো? আরে পাগলা, যে যেমন কোয়ালিটির মানুষ তার সাথে সেভাবে মিশতে হয়। দেখ ওকে আমার খুব ভালো লাগে, এক কথায় ভালোবেসে ফেলেছি। ওকে পেতে হলে আমার তো কিছু করতেই হবে। মেয়েটা কারোর সাথে কথা বলে না, কিন্তু ওর কাছে কোনো পড়াশোনার বিষয় নিয়ে গেলেই সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেয়। যেমন একজন বেস্ট ফ্রেন্ডকে আরেকটি ফ্রেন্ড কেয়ার করে, তেমনি ওর সাথেও তেমন করেছি। গতকাল ওকে একটা অ্যাসাইনমেন্ট করে দেওয়ার কথা বলেছিলাম, মনে হয় সেই জন্যই ডাকছে, তাছাড়া বেশি কিছু নয়। হ্যাঁ বুঝলাম। এবার যা তুই তোর প্রেমিকার কাছে। সত্যিই বলতে হবে ভাই, তুই জিনিয়াস বটে। মাহফুজ তাহসিনের দিকে তাকিয়ে হেসে দিল, তারপর নওশিনের কাছে চলে গেল। হ্যাঁ নওশিন বলো, ডাকছো কেন? আরে তোমাকে না দেখে আমার উপায় আছে নাকি? গতকাল বললে আমি যেন তোমার অ্যাসাইনমেন্টটা করে দিই,
তাই তো তোমার জন্য এটা করে নিয়ে আসলাম। কিন্তু তোমাকে বলেছিলাম কলেজে আরও একটু আগে আসতে, কিন্তু তুমি তো দেরি করেই ফেললে। ও সরি নওশিন, আমি আসলে কথাটা ভুলেই গিয়েছিলাম। সবটাই তাহসিনের জন্য হয়েছে। এই যে হয়েছে, আর কাউকে দোষ দিতে হবে না, আর কোনো সরিও বলতে হবে না। তুমি যে প্রত্যেক দিন এই সময়েই কলেজে আসো সেটা আমি জানি। আচ্ছা, এই নাও তোমার অ্যাসাইনমেন্ট। মাহফুজ নওশিনের হাত থেকে অ্যাসাইনমেন্ট নিতে গেল, ঠিক তখনই একটা জিনিসে তার চোখ আটকে গেল। নওশিনের হাতের উপরে একটা কাটা চিহ্ন, ঠিক যেরকমটা সে হ্যাকার গার্ল আর রুহির হাতে দেখেছিল। কিন্তু এই রকম চিহ্ন নওশিনের হাতে কেন? তার মাথার চিন্তাটা তখনই অন্যদিকে মোড় নিল। তাহলে কি নওশিনই সবকিছু করছে? এই হ্যাকার গার্ল, রুহি আর নওশিন কি একজনই ব্যক্তি? তাহলে কি সবকিছুর পেছনে এই নওশিনের হাত রয়েছে? এই মাহফুজ, তোমার আবার কি হলো? তুমি আমার হাতের দিকে তাকিয়ে কি দেখো? অ্যাসাইনমেন্টটা নিজের হাতে নিল মাহফুজ, তারপর নওশিনের দিকে তাকালো আর বলল, নওশিন, তোমার হাতের এই কাঁটা দাগটা দেখছি, এই দাগটা আমার খুব চেনা লাগছে। ঠিক এইরকম একটা দাগই আমি হ্যাকার গার্লের হাতে দেখেছি। মাহফুজের কথা নওশিন শুনে চমকে উঠল, সাথে সাথে নিজের হাতটা টান দিল, চোখে একটু ভয়ের রেখা দেখা দিল। এই মাহফুজ, তুমি কি বলছো এগুলো? আমার এই দাগ হ্যাকার গার্লের মতো হবে কেন? আমার ছোটবেলার একটা দুর্ঘটনার জন্য এই দাগটা হয়েছে। তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? আরে না, কি বলছো তুমি এগুলো? তোমাকে আমি সন্দেহ করব কেন? আমি তো শুধু আমার সন্দেহের কথাটা জানালাম। এই পাগলিটারে কি আমি সন্দেহ করতে পারি নাকি? এই, তুমি আমাকে কি বললে? কাকে পাগলি বললে তুমি? এই রে, বেশি এক্সাইটেড হয়ে এটুকু বলে ফেলেছি। কথাটা বলে সে একটু লজ্জা পেল নিজের মনে, মাথাটা চুলকাতে চুলকাতে বলল, না, কিছু বলি নাই। বলেই মাহফুজ তাড়াতাড়ি দৌড়ে চলে আসলো। আরেকটু হলেই তো ধরা পড়ে যেত। মাহফুজের কাণ্ড দেখে হেসে দেয় নওশিন। মাহফুজ ভয় পেয়েছে দেখে অনেক হাসে, তবে নওশিন মাহফুজের অনেক কাছে চলে এসেছে। মাহফুজকে নওশিনের ভালোই লাগে। এই কয়টা দিনে বেশ খানিকটা মিশে গেছে ও। মাহফুজ এক দৌড়ে চলে আসলো তাহসিনের কাছে। কিরে বান্দর, এভাবে দৌড়ে চলে আসলি কেন? চলে আসবো না তো কি করব? আবেগের ঠালায় তোকে পাগলি বলে ফেলেছি, তারপর কোনো মতে কথাটা ঘুরিয়ে এসেছি। কিন্তু আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে। আমি হ্যাকার গালার রুহির হাতে যে কাঁটা চিহ্নটা দেখেছি, ঠিক সেই রকম একই চিহ্ন নওশিনের হাতেও দেখতে পেলাম। তাহলে কি এই নৌশিনী ওই হ্যাকার গাল নাকি? যদি হয় তাহলে তো শত্রু একদম হাতের নাগালে, একেবারে মেঘনা চাইতেই জল। হ্যাঁ, সেটা তো অবশ্যই, বাট এই মাফিয়া গার্লের ব্যাপারে আমাকে খোঁজ নিতে হবে। যেই কোডটা লাইভ এসে বলেছিল ওটা দিয়েই মাফিয়া গার্লকে খুঁজে বের করব। তারপর দেখবো তিনজনই একই ব্যক্তি নাকি আলাদা আলাদা। আচ্ছা তাহসিন, তোকে মাহফুজ আর কথা বলতে পারল না। হঠাৎ করে কেউ তার মুখ চেপে ধরলো। কিরে মনু, আলাদা আলাদা কি করছিস? দুজনে আমাকে রেখে কি এমন গুরুত্ব কথা বলছিস রে? সাফিকে ইশারায় হাত ছেড়ে দিতে বলল মাহফুজ। তারপর সাফি আর তার মুখ ছেড়ে দিল। মাহফুজ হাঁপাতে হাঁপাতে বলল, ওই ছ্যামরা এভাবে কি কেউ মুখ ধরে? আমাকে পরপারে পাঠানোর ব্যবস্থা করতে আসছিস? সরি, বুঝতে পারি নাই। তো কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। দাদা চল আমরা ক্লাসে যাই। তারপর মাহফুজ সবাইকে নিয়ে ক্লাসে চলে গেল। সব ক্লাসগুলো করলো, কিন্তু তার মনটা সেই নওশিনের হাতের চিহ্নটার উপরেই পড়ে আছে। ক্লাস শেষ হয়ে গেলে মাহফুজ তাহসিনকে নিয়ে বাসায় চলে আসে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নেয়। তখনই মনে পড়ে হ্যাকার গার্লকে খুঁজতে হবে। এবার মাহফুজ অনলাইনে চলে যায়। তারপর হ্যাকার বিডি কিং নামের একটি আইডিতে লগ ইন করে। সাথে সাথে নেট দুনিয়ায় তুমুল ঝড় উঠে যায়, কারণ মাহফুজ অনেকদিন পর তার আইডিতে লগ ইন করলো। কারণ একটা মেয়ে হ্যাকার গার্ল নেট দুনিয়ায় কী সব কাণ্ড শুরু করেছে, আর মাহফুজের সাথে নাকি সে কথা বলার চেষ্টা করছে। ইতিমধ্যে সে 2টা গ্রুপকে হ্যাক করে নিয়েছে। তার জন্য মেয়েটা এই মুহূর্তে কিছুই বলছে না। তারপর মাহফুজ একটা পোস্ট করলো, আজকে থেকে মেয়েটার উপরে রিসার্চ শুরু করব। যদি মেয়েটা সবকিছু ভালোর জন্য করে থাকে তবে সে আমার হাত থেকে বাঁচতে পারবে এবং আমি তাকে সাহায্য করব। তাছাড়া যদি জানতে পারি মেয়েটা খারাপ কাজ করেছে, তাহলে তার এমন হাল করব যে সে চিন্তাও করতে পারবে না। আজ থেকে তার দেওয়া কোডিং দিয়ে তাকে খুঁজে বের করব। সবাইকে জানিয়ে দিলাম কথাটা। সবাই ভালো থাকবেন। পোস্টটা সেন্ড করে দিয়ে আইডি থেকে বের হয়ে আসলো মাহফুজ। তারপর সাকিবকে একটা ফোন করে, হ্যাঁ ভাই বলেন, কি খবর আপনার? এখন আমার খবর শোনার সময় নাই। তুই একটা কাজ করবি, হ্যাকার গার্লের খোঁজটা আমার লাগবে।
যত তাড়াতাড়ি পারিস আমাকে সমস্ত তথ্য দিবি। ওকে ভাই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আর সব খবর দিয়ে দিব। ওকে ঠিক আছে। তারপর ফোনটা কেটে দিল, লম্বা একটা ঘুম দিল। এদিকে টিভি চ্যানেলের খবরের কাগজে, মিডিয়ার সব জায়গায় বিল্লাহ ভাইয়ের এই মেসেজটা ছড়িয়ে গেছে। সব জায়গায় হই হুল্লোড় পড়ে গেছে। আইনের লোকগুলো এবার হাঁটু গেড়ে কাজে নেমে পড়ল, কারণ তারাও মেয়েটাকে খুঁজে বের করবে। পরের দিন মাহফুজ কলেজে চলে যায়। তারপর তাহসিনের সাথে নওশিনের কাছে পড়াশোনা নিয়ে গল্প করে। এভাবে দুজনের সম্পর্কে বেশ ভালো লাগে চলতে লাগলো। তো একদিন সাকিব মাহফুজের কাছে ফোন দিল। সাকিবের ফোন রিসিভ করতেই হ্যাকার গার্ল এর আসল পরিচয় মাহফুজকে বলল। সেটা শুনে তো মাহফুজের অবস্থা খারাপ হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? এই সাকিব, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ভাই, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আমি খুব ভালো করে হ্যাকার গার্ল সম্পর্কে খোঁজ নিয়েছি। হ্যাকার গার্লের আসল নাম ওভা। মেয়েটা কয়েক বছর আগে নিজের চেহারা প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করে ফেলেছে, সাথে নিজের নামটাও চেঞ্জ করে ফেলেছে। এটা কিভাবে হতে পারে? আভা ছিল আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। মেয়েটা একদম সাদাসিধা মনের ছিল, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না। আর সে কিনা আজকে হ্যাকার গার্ল। তাহলে আমি যে রুহি নামের যে মেয়েটার সাথে কথা বলি, সেটাও তাহলে হ্যাকার গার্ল? ভাই, আপনি কার সাথে কথা বলেন সেটা আমি কেমন করে জানবো? তবে মেয়েটার সম্পর্কে আরও খারাপ একটা খবর আছে। কয়েক বছর আগে মেয়েটার মা ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। এখনও সেটা ঠিক হয় নাই। বাবা তো মারা গিয়েছে, এখন মেয়েটার হাতে কোনো টাকা পয়সা নাই, তাই তার মায়ের চিকিৎসা করাতে পারছে না। এই অসহায়তায় সুযোগ নিয়ে একটা গোপন সংস্থা তাকে কাজে নিয়েছে আর শর্ত দিয়েছে মেয়েটা কাজগুলো করে দিলে তার মাকে অপারেশন করাবে। যে কারণে মেয়েটা অনিচ্ছা থাকা সত্ত্বেও সব কাজগুলো করে বেড়াচ্ছে। তবে যে সরকারের গ্রুপগুলো সে হ্যাক করেছে সেগুলো সত্যি সরকারের বিরুদ্ধে গিয়ে কাজ করছিল। এখন আপনি যদি পারেন তাহলে মেয়েটাকে বাঁচিয়ে নিন। আমি জানি আপনি মেয়েটাকে বাঁচাতে পারবেন। আচ্ছা, তুই এখন ফোনটা রাখ, আমি দেখছি যে কি করা যায়। তারপর সাকিবের থেকে ফোনটা কেটে দিল, কিন্তু তার চোখ দিয়ে অঝরে পানি বেরিয়ে চলছে। কারণ আভা ছিল তার ছোটকালের সব থেকে ভালো বন্ধু। দুজনে একসাথে বড় হয়েছে, কিন্তু হঠাৎ মাহফুজের আব্বু ট্রান্সফারের জন্য তার অন্য জায়গায় চলে যায়। তারপর থেকে আর আভার সাথে মাহফুজের কোনো যোগাযোগ হয় নাই। তারপর মাহফুজ ভাবতে লাগলো, সেদিনের আভা আজকে এসে হ্যাকার গার্ল হয়ে গেছে। আমার তো মানতেই যেন কেমন কষ্ট হচ্ছে। এখন একটাই কাজ করতে হবে, আবার দেওয়ার সেই কোডিংটা দিয়ে ওকে যেভাবে হোক খুঁজে পেতে হবে। যাই হোক, এখন কলেজে যেতে হবে, কারণ সামনে আমার পরীক্ষা আছে। আর সময় করে কোডিংটা দিয়ে আভাকে খুঁজে বের করতে হবে। তারপর রেডি হয়ে তাহসিনকে ডাক দিলাম। এই তাহসিন, তৈরি হয়ে নে, কলেজে যাবি না? না রে মাহফুজ, আজকে আর কলেজে যাব না, আমার শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, তাহলে তুই বাসায় থেকে রেস্ট কর, আমি কলেজে যাই। তারপর মাহফুজ কলেজে চলে গেল। কলেজে ঢুকতেই দেখলো নওশিন ল্যাপটপ নিয়ে কাজ করছে। মাহফুজ মুচকি একটা হাসি দিয়ে ওর কাছে চলে আসলো। হ্যালো নওশিন, কেমন আছো? আরে মাহফুজ, তুমি কখন আসলে? এই তো এক্ষুনি কলেজে আসলাম, আর এসেই দেখছি ল্যাপটপ নিয়ে কাজ করছো। বলছি, এত ল্যাপটপ ইউজ করলে চোখ দুটা অকালে নষ্ট হয়ে যাবে। আরে না, আমার চোখে কিছুই হবে না, আমার এরকম কাজ করার অভ্যাস আছে। আচ্ছা তুমি এখানে বসো একটু, আমার ভালো লাগছে না। নওশিনের মুখের দিকে তাকাতেই মাহফুজ দেখলো ওর মনটা অনেক খারাপ, কিন্তু সেটা সে প্রথমে বুঝতেই পারে নাই। মাহফুজ নওশিনের কাছে এসে বসলো আর বলল, এই নওশিন, তোমার মনটা এমন খারাপ কেন? কি হয়েছে তোমার? মাহফুজ, আমার মনটা আজকে অনেক খারাপ একটা বিষয় নিয়ে। আমার মনে হচ্ছে আমি তোমায় হারিয়ে ফেলবো, কিন্তু তোমার মতো এমন ভালো একটা বন্ধুকে হারাতে চাচ্ছি না। তুমি একটা কথা দাও আমাকে যে তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না। আরে নওশিন, তুমি কি বলছো এগুলো? আমি কোথায় হারিয়ে যাব? আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। নওশিন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না এটা বললে আমাদের সম্পর্কের কেমন হাল হবে, তবুও আমাকে একটা কথা বলতেই হবে, কারণ আমি আর না বলে থাকতে পারছি না। হ্যাঁ বলো, কি বলবে আমাকে? নওশিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই প্রথম দিন দেখেই তোমাকে আমার ভালো লেগেছে। তারপর আস্তে আস্তে তোমার সাথে মিশতে যখন শুরু করলাম, তখন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি, আর না বলে থাকতেও পারছি না। মাহফুজের মনে একটু ভয় হলো, কারণ কথাটা বলার সাথে সাথে নওশিন একদম চুপ হয়ে গেল। এখন নওশিন তাকে কি বলবে সেটা ভেবেই ভয় লাগছে ওর।
মাহফুজ, তুমি তো আমাকে ভালোবাসো, সেটা বুঝলাম, কিন্তু তুমি যদি আমার অতীত সম্পর্কে আর আমার আসল পরিচয়টা জানো, তাহলে আমাকে ভালোবাসার কথা ভাবতেও পারবে না। আমি কোনো কিছুই শুনতে চাই না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে যদি না ভালোবাসো তাহলে আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে 2টা দিন সময় দাও, আমি ভেবে তারপর তোমাকে আমার সিদ্ধান্ত জানাবো। তার আগে তোমাকে কিছুই বলতে পারছি না। প্লিজ নওশিন, তোমার কাছে অনেক আশা নিয়ে কথাটা বলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি আর অনেক ভালো রাখবো। প্লিজ তুমি 2 দিন পরে এসে হ্যাঁ বলে দিও। তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, তুমি আমাকে ভালোবাসো সেটাই যেন তোমার মুখ থেকে আমি শুনতে পাই। আচ্ছা মাহফুজ, তুমি আমাকে 2টা ক্লাস পরে আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। তারপর মনটা খারাপ করে মাহফুজের কাছ থেকে উঠে গেল। তারপর গুটি গুটি পায়ে ক্লাসের দিকে চলে গেল। মাহফুজ অনেক খুশি যে নওশিন তাকে নিয়ে যেতে বলেছে। মাহফুজ একভাবে নওশিনের দিকে তাকিয়ে থাকলো। যতক্ষণ নওশিনকে দেখতে পেল ততক্ষণ তাকিয়ে থাকলো। কয়েক দিক থেকে চিন্তা মাহফুজকে গ্রাস করে ফেলেছে। বাবার জন্য প্রচুর পরিমাণে চিন্তা হচ্ছে। মেয়েটার মনে এখন কি চলছে কে জানে, আর আন্টির অবস্থা এখন কি রকম আছে সেটা ভেবে খুব কষ্ট হচ্ছে। তারপর আবার নওশিন 2 দিন পর প্রপোজাল গ্রহণ করবে কিনা কে জানে। না, আগে আমাকে যে করেই হোক আবাকে খুঁজে পেতে হবে। আজকে থেকেই কোডিংটা দিয়ে আবাকে খুঁজে বের করতে হবে। তারপর সে ক্লাসের দিকে রওনা দিল। 2টা ক্লাস করে নওশিনকে বাসায় পৌঁছে দিয়ে সে নিজেও বাসায় চলে আসলো। এখন তাকে একটাই কাজ করতে হবে, রুহি নামের আইডিতে ঢুকে লোকেশন সার্চ করতে হবে। এই জন্য সাজিদ আর তাহসিনকে একসাথে নিয়ে কাজ করতে হবে। বিকেলবেলায় মনটা একটু হালকা করার জন্য তাহসিনকে নিয়ে বাইরে ঘুরতে বের হলো মাহফুজ। আজকে রাতেই তাকে কাজে নেমে পড়তে হবে, তাই তাহসিনকে কি করতে হবে সেগুলো সব বুঝিয়ে বলে দিল। ডাটা অন করে সাজিদকে জানিয়ে দিল সব কিছু। রাতে খাবার শেষ করে অনলাইনে প্রবেশ করলো। তারপর সমস্ত সার্ভার অন করে দিয়ে সাজিদকে কানেক্ট করলো। তাহসিনকে যেভাবে বলেছিল সেভাবেই তাকে সাহায্য করতে লাগলো। সাজিদ, হ্যাকার গার্ল আমাদেরকে 54WX এই কোডিংটা দিয়েছিল। ওকে খোঁজার জন্য আমাদেরকে ওকে খুঁজে বের করতেই হবে, কারণ এটার সাথে আমার ছোটবেলার অসংখ্য স্মৃতি মিশে আছে, যেটাকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমরা আজকে রাতের মধ্যেই মেয়েটার লোকেশন খুঁজে বের করে ফেলবো, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কাজ এখন থেকে শুরু হলো। তারপর তারা সমস্ত লোকেশন দিয়ে কোডিং সিস্টেম দিয়ে খুঁজতে লাগলো। প্রায় 5 ঘন্টা কঠোর পরিশ্রম করার পর লোকেশন বের করতে সক্ষম হলো। সব থেকে ভাগ্যের বিষয় হলো লোকেশনের জায়গাটাতে অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে হ্যাকার গার্ল এখন অ্যাক্টিভ আছে। লোকেশন জুম আউট করতেই নওশিনের বাড়িটা শো করলো। লোকেশন একমাত্র নওশিনের বাড়িতেই অ্যাক্টিভ হয়ে গেল। এটা দেখে মাহফুজের চোখ তো ছানা বড়া হয়ে গেল। তাহলে যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। নওশিন ওরফে রুহি ওরফে হ্যাকার গার্ল হলো আমার সেই ছোটবেলার আভা। মাহফুজ তো একদিক থেকে খুশিতে মন নেচে উঠল। তাহসিনকে জড়িয়ে ধরলো আর বলল, তাহসিন, আজকে আমি অনেক খুশি, কারণ আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেয়ে গেছি, আর তাকে আমি আমার মন দিয়ে ভালোবাসি। কিন্তু একদিক থেকে অনেক ভয় করছে, সেটা হলো সরকারের লোকেরা তাকে যদি খুঁজে পেয়ে যায় তাহলে তো আমার কলিজার অনেক বিপদ। আরে মাহফুজ, তুই কোনো চিন্তা করিস না, দেখবি আবার কিছু হবে না। আবার তো পরিস্থিতির শিকার হয়েছে, তুই সেটা ভালো করেই জানিস। হ্যাঁ সেটা তো জানি। এই সাজিদ, তোকে অনেক ধন্যবাদ, তুই না থাকলে আমার কাজটা অতটা সহজ হতো না। তারপর কলটা কেটে দিয়ে শুয়ে পড়ল মাহফুজ। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। ঠিক তখনই টিভির দিকে চোখ পড়ল মাহফুজের। একটা নিউজ চলছে, হ্যাকার গার্লের সেই ঘুরতে লোকেশন ট্র্যাক করা গেছে। খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলা হবে আর তারপর উচিত শাস্তি দেওয়া হবে। খবরটা শুনেই তো তার বুকের মধ্যে একটা বাড়ি দিল। আমার নওশিনের কিছু হবে না তো? না, আমি নওশিনের কিছুই হতে দিব না। তখনই মাহফুজ নওশিনকে ফোন দিল। হ্যালো নওশিন, তুমি কোথায় আছো? কেন, কি হয়েছে তোমার? তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমার কিছুই হয় নাই, তুমি আগে বলো তুমি কোথায় আছো। আরে পাগল, আমি কলেজে প্রায় কাছে চলে এসেছি। কিন্তু কি হয়েছে বলো তো? কলেজে গিয়ে চুপ করে এক জায়গায় বসে থাকবে, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তারপর মাহফুজ কলটা কেটে দিয়ে কলেজের দিকে রওনা দিল। কলেজে পৌঁছাতেই দেখলো নওশিন এক জায়গায় চুপচাপ বসে আছে। সেও গিয়েও নওশিনের কাছে বসলো। কি হলো মাহফুজ, তুমি এভাবে আমাকে বললে কেন?
আরে না, তেমন কিছুই না, তোমাকে এমনি আসতে বললাম। ও একটা কথা তো ভুলেই যাচ্ছি। আচ্ছা নওশিন, তুমি বলেছিলে যে 2 দিন পরে তোমার সিদ্ধান্ত জানাবে। প্লিজ নওশিন, আজকে সেদিন, আমাকে না না বলো না। আচ্ছা মাহফুজ, তুমি আমার সম্পর্কে কিছু না জেনেই আমাকে ভালোবেসে ফেললে। তুমি আমার অতীত জানো না, আমার পরিবারে কে আছে সেটাও জানো না, তারপরও তুমি আমাকে ভালোবাসলে। আচ্ছা, আমার অতীত জানার পরে যদি তুমি আমাকে ঘৃণা করে ছেড়ে দাও? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার অতীত যেটাই থাকুক না কেন, আমি তোমাকেই ভালোবাসবো। তোমার ছেড়ে কোথাও আমি যাব না। আজীবন তোমার বিপদে আপদে পাশে থাকবো। নওশিন মাহফুজের হাতটা জড়িয়ে ধরে বলে, মাহফুজ, আমি আমার জীবনে ঠিক এরকম একটা মানুষকেই খুঁজছিলাম যে আমাকে কখনোই ছেড়ে চলে যাবে না। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমার ভয় হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। মাহফুজ নওশিনকে তার বুকের মধ্যে টেনে নিল আর বলল, এই নওশিন, আমার থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না। আমি যতক্ষণ তোমার পাশে আছি, কেউ তোমাকে কিছুই করতে পারবে না। আচ্ছা, ক্লাসের সময় হয়ে গেছে, এখন চলো ক্লাসে যাই আমরা। তারপর নওশিনকে নিয়ে মাহফুজ ক্লাসে চলে যায়। আজকে দুজনে একসাথে বসেছে। তাহসিনও ক্লাসে চলে আসলো। তারপর মাহফুজের উল্টো পাশে বসলো। কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হবে। স্যার এখনও ক্লাসে আসে নাই, তাই সবাই মিলে গল্প করছে। এমন সময় 10 থেকে 15টা গাড়ি কলেজের গেট দিয়ে মুহূর্তেই ঢুকে গেল। গাড়িগুলো কলেজের চারপাশে ঘেরাও করে থামলো। তারপর গাড়ি থেকে অনেকগুলো পুলিশ নেমে পুরো কলেজটাকে ঘেরাও করে ফেললো। একজন পুলিশ ছোট্ট একটা মাইক হাতে নিয়ে বলতে শুরু করলো, আমরা জানি হ্যাকার গার্ল এই কলেজে পড়ে আর এই সামনের ক্লাসে এসে বসে আছে। আমি হ্যাকার গার্লকে উদ্দেশ্য করে বলছি, তুমি যত তাড়াতাড়ি আমাদের কাছে এসে আত্মসমর্পণ করবে তোমার ততই ভালো হবে, নয়তো আমরা বাধ্য তোমাকে খারাপভাবে অ্যারেস্ট করার জন্য। নওশিন এই কথা শুনে মাহফুজকে শক্ত করে জড়িয়ে রাখলো। মাহফুজ, আমার খুব ভয় করছে। ওই পুলিশগুলো আমাকেই নিতে আসছে। আমি সেই হ্যাকিং গার্ল যাকে পুরো দেশ মিলে খুঁজছে। আমাকে প্লিজ ওদের সাথে যেতে দিও না। আমি বাধ্য হয়ে এই পথে নেমেছি, আমার আর কোনো উপায় ছিল না এছাড়া। তোমাকে আমি কতবার করে বলেছি যে তুমি একটু চুপ থাকো, তারপরে তুমি কথা বলেই যাচ্ছ। আমি তো বললামই যে আমার থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না। হ্যাকার গার্ড, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব, তার মধ্যে যদি তুমি বাইরে না আসো তাহলে তোমার কাছে আমরা যেতে বাধ্য হব। নওশিন মাহফুজের দিকে করুণ চোখে তাকায়। নওশিন ওরফে আভা, একদম ভয় পাবে না, আমি তোমার সাথে আছি। তুমি এখন বাইরে যাও, আমি তোমার পিছন পিছন আসছি। এই, তুমি আমার আসল নাম জানলে কি করে? কেমন করে জানলাম সেটা পরে খুলে বলবো, এখন চলো তোমাকে আগে মুক্ত করে নিই। তারপর নওশিন ক্লাসের বাইরে চলে গেল। মাহফুজও নওশিনের পিছন পিছন চলে আসলো। হ্যাকার গার্ল, তুমি আর আমাদের হাত থেকে পালাতে পারবে না। এখনই আত্মসমর্পণ করো, না হলে তোমাকে গুলি করে কুপকাত করার আদেশ আমাদের কাছে আছে, তারপর তোমাকে নিয়ে যাব। কিন্তু আপনারা ওকে নিয়ে যেতে পারবেন না, কারণ হ্যাকার গার্ল যা করেছে সেটা একদম ঠিকই করেছে। সরকারের সেই সিকিউরিটি গ্রুপ গোপনে সরকারের সাথে প্রতারণা করেছিল। মেয়েটা ওদের উচিত শিক্ষা দিয়েছে, আর আমি থাকতে ওকে কেউ নিয়ে যেতে পারবে না। এই, তুই মাঝখান থেকে নাক গলাচ্ছিস কেন? সীমা ছাড়া বেশি বক বক করলে একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। এত বড় বড় কথা বলছিস, তুই কে রে? আমি হ্যাকার জগতের সবচেয়ে বড় খাতারনাক সেই বিল্লা ভাও। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস। মাহফুজের কথা শুনে পুলিশগুলো চোখ বড় বড় করে ফেলল। তার এক পা পিছিয়ে গেল। কথাটা শুনে সবার মনে এখন ভয় দেখা দিয়েছে, কারণ বিল্লাহ ভাই সরকারের খুব আপন লোক, সব সময় সরকারকে সাহায্য করে গেছে। শুধু মাত্র সরকারকেই বিল্লাহ ভাই দেখা দিয়েছে, তাই সরকার ছাড়া তাকে কেউ চিনে না। পুলিশগুলো ভয় পেয়ে গেল, কিন্তু তাদের কমান্ডার কিছুক্ষণ কি একটা ভেবে আবারও বলে উঠল, আচ্ছা, আপনি যে সেই বিল্লা ভাও, সেটার কি প্রমাণ? আপনি তো মিথ্যা পরিচয়ও দিতে পারেন। আচ্ছা, আপনাদের প্রাইম মিনিস্টারকে ফোন করে বলুন 224B এই কোডটা সে চিনে নাকি, তাহলেই সব কিছু বুঝে যাবেন। পুলিশ তখনই প্রাইম মিনিস্টারকে ফোন দেয়। হ্যালো স্যার, আমরা হ্যাকার গার্লকে ধরতে আসছিলাম, কিন্তু এখানে একটা ছেলে মেয়েটাকে আসতে দিচ্ছে না। সে দাবি করছে যে সে বিল্লা ভাউ। আমরা বিশ্বাস না করায় 224B এই কোডটা আপনাকে বলতে বলল। স্যার, এই কোডটা কিসের জন্য? তারপর মিনিস্টার বললেন 224B এটা হলো বিল্লাহ ভাইয়ের সিক্রেট কোড, এবং পুলিশকে আদেশ দিলেন এদের দুজনকে কিছু না করে সসম্মানে মিনিস্টারের কাছে নিয়ে যেতে। তারপর পুলিশ ফোনটা রেখে বলে, সরি বিল্লা ভাউ, আপনাকে আমরা চিনতে পারি নাই।
মিনিস্টার আপনাকে যত্ন করে নিয়ে যেতে বলেছেন, আপনি আমাদের সাথে চলুন। মাহফুজ নওশিনের দিকে তাকিয়ে দেখলো তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কি হলো, তুমি এরকম অবাক হয়ে তাকিয়ে রয়েছো কেন? না, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বিল্লা ভাবের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে তুমি আমার ব্যাপারে সবকিছুই জানতে আগে থেকে? হ্যাঁ, আগে থেকেই সবকিছু জেনে নিয়েছিলাম। আচ্ছা, এখন তাহলে চলো আমরা মিনিস্টারের কাছে যাই। তারপর মাহফুজ নওশিনকে নিয়ে মিনিস্টারের কাছে চলে গেল। তারপর সব কিছু খুলে বলল নওশিন কি জন্য এগুলো করেছে। সাজিদকেও ফোন করে ডেকে নিল, তাহসিনও সাথে আছে। নওশিন মিনিস্টারকে সেই সংস্থার ব্যাপারে সব কিছু খুলে বলল, আর তাদেরকে ধরে ফেলা সম্ভব হলো। সরকার নওশিনের মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করলো। কিছুদিন পর আবার আম্মু সুস্থ হয়ে গেল। তারপর মাহফুজ তার পরিবারকে ডেকে নিয়ে তার আসল পরিচয়টা দিয়ে দিল। আভা এতে প্রচুর পরিমাণে খুশি হলো যে আভা মাহফুজকে ফিরে পেয়েছে। আবার ইচ্ছে মতো তাদের বিয়েটা হয়ে গেল 1 সপ্তাহের মধ্যেই। আর এভাবেই সমাপ্ত হলো আরেকটি জীবনের গল্প।